ইনি তোকে 14 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় সাওয়াক অনেক অবাক হয় আর বলে, তুমি কি সেই গুজবের সম্পর্কে কথা বলছো যেগুলো তোমাদের সম্পর্কে ছড়িয়েছিল? আয়নে বলে, হ্যাঁ আমরা সেগুলো সম্পর্কে কথা বলছি। সাওয়াকও বলে, এগুলা কি সেই গুজব যেগুলো শুনে সবাই বলছিল এগুলো আমি ছড়িয়েছি? আয়নে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো। সাওয়াকও বলে, সেই গুজব কুরুমি ছড়িয়েছে যেখানে আমি লিডার ছিলাম আর তোমরা দুজন আমার সাথী এবং কাজে হ্যাঁ আমাদের চাকর ছিল যে কিনা আমাদের সব কাজ করতো। এটা শুনে আয়নে এবং চিদরু হাসতে লাগে আর বলে, আমরা কখনো এই গুজবের সম্পর্কে শুনিনি, কিন্তু এটা অনেক ইন্টারেস্টিং। এটা বলে তারা হাসতে থাকে আর কুরুমের মজা নিতে থাকে আর কুরুমি এসব দেখে অনেক রাখতে থাকে। সাওয়াকও বলে, আমার মনে হয় কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে, কুরুমি আমাদের সম্পর্কে গুজব ছড়িয়ে কি পাবে? আয়নে এবং চিজুরো হাসতে থাকে আর বলে, কুরুমি আসলে অনেক বড় গাধা আর সে কি আমাদের সম্পর্কে এরকম গুজব ছড়িয়েছিল? আর কুরুমি এসব শুনে অনেক রেগে যায় আর জোরে করে বলে, তোমরা আমাকে গাধা বলা বন্ধ করো। হ্যাঁ আমি সেই গুজবগুলো ছড়িয়েছিলাম। সাওয়াকও বলে, কুরুমি তুমি কি আমার সাথে মজা করছো? তুমি যদি এসব বলো তাহলে সবাই তোমার সম্পর্কে ভুল বুঝবে। আমি বুঝতে পারছি তুমি এসব কখনোই করতে চাওনি আর সবাই তোমার কথার উল্টাটা বুঝেছে, এর কারণে এসব গুজব ছড়িয়েছে। কুরুমি বলে, না এটা কোনো ভুল বোঝাবুঝি না, আমি এসব ইচ্ছা করে ছড়িয়েছিলাম। এটা শুনে চিজুরু বলে, অবশেষে কুরুমি সত্যিটা বলে দিয়েছে। সাওয়াকো বলে, কেন তুমি এমনটা কেন করেছো? কুরুমি বলে, কারণ তুমি আমার রাস্তায় আসছিলে, আমি ভেবেছিলাম তুমি যদি আয়নে আর চিজুরু থেকে আলাদা হয়ে যাও তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। সাওয়াকো বলে, কুরুমি তুমি কি আমাকে ঘৃণা করো? কুরুমি বলে, হ্যাঁ আমি তোমাকে ঘৃণা করি আর আমি কখনোই তোমাকে নিজের ফ্রেন্ড মনে করিনি। এটা শুনে সাওয়াকোর অনেক খারাপ লাগে আর বলে, আমি মনে করেছিলাম আমরা অনেক ভালো ফ্রেন্ড। কুরুমি বলে, আমি এইসব কিছু নিজের ফায়দার জন্য করেছি। এটা শুনে সাওয়াকো কান্না করতে লাগে। এটা দেখে আয়নে এবং চিজুরু রেগে যায় আর কুরুমিকে বলে, তুমি সাওয়াকোর থেকে দূরে চলে যাচ্ছ না কেন? আর চিজুরু সাওয়াকোকে কান্না করতে দেখে অনেক রেগে যায় আর আয়নেকে বলে, আয়নে তুমি আর আমাকে আটকাবে না, কারণ আমি এখন অনেক রেগে আছি। এটা শুনে আয়নে বলে, ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এটা শুনে চিজুরু কুরুমির কাছে যায় আর কুরুমি চিজুরুকে দেখে অনেক ভয় পেয়ে যায়। চিজুরু বলে, কুরুমি তুমি এতদিন যা করেছো তাতে আমার কোনো কিছু যায় আসে না আর তোমাকে আমরা আমাদের থেকে ক্ষমা চাইতে বলবো না, কিন্তু আজকের পর থেকে তুমি যদি আয়নে এবং সাগর সাথে কোনো কিছু করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। এটা বলে সে জুড়ে একটি নিঃশ্বাস নেয় আর বলে, এখন আমার এটা বলে অনেক ভালো লাগছে। আয়নে বলে, তুমি কি তাহলে এটাই বলতে চেয়েছিলে? চিজুরু বলে, হ্যাঁ। আর সে কুরুমিকে বলে, আমার তোমার কাজ করার স্টাইল ভালো লাগে না, তুমি সবাইকে নিজের ফায়দার জন্য ব্যবহার করো, সেজন্য এটা করা বন্ধ করো। কুরুমি বলে, এইটা করা বন্ধ করবো কেন? আমাকে সবাই ব্যবহার করে আর কাজ শেষ হয়ে যাওয়ার পরে সবাই আমাকে ছেড়ে চলে যায়। এটা শুনে আয়নে তার কাছে আসে আর বলে, তুমি কি এখনো হার মানতে চাও না? কুরুমি বলে, না আমি কখনোই তোমাদের থেকে হারবো না। আয়নে বলে, ঠিক আছে, কিন্তু তুমি এটা ভেবো না আমি চিজুরুর মতন ভালো, আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য যে কোনো কিছু করতে পারি। আর কাজেহা যখন এটা সম্পর্কে জানতে পারবে যে তুমি আমাদের সম্পর্কে গুজব ছড়িয়েছো তখন কি হবে? এটা বলে সে কাজেহাকে বলার জন্য যেতে থাকে। এটা দেখে কুরুমি অনেক নার্ভাস হয়ে যায় আর বলে, তুমি কাজেহাকে এই কথা বলতে পারো, কারণ এখন এসবে আমার কোনো কিছু যায় আসে না। তখন আয়না চিজুরুর ভলিবল ম্যাচের টাইম হয়ে যায় এবং তারা সেখান থেকে যেতে থাকে। সাকোকে দেখে কুরুমি বলে, তুমি এখন কি চাও? তুমি গিয়ে কাজেহাকে এসব সম্পর্কে বলে দাও, এটা করলে তোমাদের সম্পর্ক আরো ভালো হয়ে যাবে। তারপরে সাকো সেখান থেকে দৌড়ে আয়না চিজুরুর কাছে আসে আর বলে, তোমরা এসব সম্পর্কে কাজেহাকে বলো না, কারণ আমি তার ফিলিংসটি বুঝতে পারছি। এটা শুনে আয়না এবং চিজুরু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ তাহলে আমরা বলবো না। সাকো ভাবতে লাগে কুরুমি এসব কিছু করেছে কারণ সে কাজেহাকে পেতে চেয়েছিল। তখন আয়নে বলে, সাকো আমাদের ক্ষমা করে দাও, আমরা তখন তোমার সাথে ভালোভাবে ব্যবহার করিনি। এটা শুনে সাকো কান্না করতে লাগে আর বলে, ক্ষমা তো আমার চাওয়া উচিত, কারণ আমার কারণে তোমাদের এত সমস্যা হয়েছে। এসব দেখে আয়নার চিজুরু তাকে শান্ত করে আর বলে, তোমার চিন্তা করার দরকার নেই আর তুমি সেই গুজবের সম্পর্কে ভুলে যাও। সাকো এটা শুনে চুপ হয়ে যায় আর বলে, আমি তো সেগুলো সম্পর্কে অনেক আগে ভুলে গেছি। তারপরে তারা তিনজন অনেক খুশি হয়। তারপরে আমাদের দেখানো হয় সাকো একটি জায়গায় বসে থেকে চিজুরুর ম্যাচ দেখতে থাকে এবং ভাবতে থাকে, আয়না চিজুরু তার অনেক খেয়াল রাখে আর আমিও তাদের অনেক পছন্দ করি, কিন্তু আমি এখন কুরুমি সম্পর্কে ভাবছি। তারপরে আমাদের দেখানো হয় সেই ম্যাচটি চিজুরুরা হেরে যায় আর তার কারণে চিজুরু অনেক দুঃখী হয়ে থাকে। আয়না তাকে চেয়ার করে আর চিজুরু বলে, আমি এর পরের ম্যাচে সবাইকে হারিয়ে দেবো। তখনই তারা তিনজন কয়েকটি মেয়েকে কুরুমি সম্পর্কে কথা বলতে দেখে। তারা কুরুমিকে নিয়ে হাসাহাসি করতে থাকে। সেসব দেখে সাকো ভাবতে লাগে তারপর থেকে কুরুমি হয়তোবা তাদের সাথে দেখা করেনি। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় চিজুরু ফুটবল ম্যাচ জেতার জন্য তার পুরো শক্তি লাগিয়ে খেলতে থাকে আর সাকো মাঠে বসে থেকে ভাবতে থাকে, কুরুমির সত্যতা কি? আমি যখন তাকে বলেছিলাম আমরা ফ্রেন্ড, সে তখন মিথ্যে কথা বলেছিল, নাকি যখন সে আমাকে বলেছিল আমি তোমাকে হেট করি তখন সে আমাকে মিথ্যা কথা বলেছিল? তখনই চিজুরু সেই ম্যাচটি জিতে যায় আর সে দৌড়ে সাকোর কাছে আসে, কিন্তু সাকো কোনো রিয়াকশন দেয় না। এটা দেখে সে বলে, কি হয়েছে সাকো, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? সাকো বলে, আমি কুরুমির সাথে কথা বলতে চাই। এটা বলে সে তার সাথে কথা বলার জন্য দৌড়ে তার কাছে যেতে থাকে আর ভাবতে থাকে, কুরুমি আমাকে তার ফিলিংস এর সম্পর্কে বলেছিল, সেজন্য আমিও এখন তাকে আমার ফিলিংস এর সম্পর্কে বলতে চাই। তারপরে আমাদের দেখানো হয় কাজে হ্যাঁ আয়না চিজুরুর কাছে দৌড়ে আসে আর বলে, তোমাদের ম্যাচ কি শেষ হয়ে গেছে? চিজুরু বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? কাজে হ্যাঁ বলে, পিন আমাকে ধরেছিল আর তুমি তো জানো পিন একবার কথা বলা শুরু করলে সে আর থামতে চায় না। তখন সেখানে পিন আসে আর বলে, আমি মেয়েদের মধ্যে সত্যি অনেক পপুলার। এটা শুনে সবাই তার দিকে দেখতে লাগে। পিন বলে, তোমরা আমাকে এইভাবে দেখছো কেন? আয়নে বলে, আমরা জানতে চাই তুমি এখন কি বললে। পিন বলে, তুমি এখন আমাকে এটা বলো না যে তুমিও আমাকে পছন্দ করো। আর আমি তোমাদের একটি কথা বলতে চাই, আমার বাচ্চাদের উপরে কোনো ইন্টারেস্ট নেই। কাজে হ্যাঁ বলে, আচ্ছা সাকো কোথায়? চিজুরু বলে, সে কুরুমির সাথে দেখা করার জন্য গিয়েছে। কুরুমির নাম শুনে পিন বলে, কুরুমি? হ্যাঁ সেই মেয়েটি। চিজুরু বলে, কি হয়েছে? পিন বলে, না কিছু না, আমার মনে
হয় সে এখন অনেক ডিপ্রেশনে আছে, কারণ সে আমাকে পছন্দ করতো কিন্তু আমি তাকে রিজেক্ট করে দিয়েছি। এটা শুনে আয়না এবং চিদুরও কোনো কিছু বুঝতে পারে না, আর সেখানে দাঁড়িয়ে থেকে কয়েকটি মেয়ে পিনের কথা শুনতে থাকে। পিন বলে সে আমাকে পছন্দ করতো কিন্তু আমি তাকে মানা করে দিয়েছি, সেজন্য আমি তোমাদের আগে থেকে সাবধান করছি যেন তোমরা আমাকে পছন্দ না করতে লাগো। তখনই কাজেয়া পিনকে সেখান থেকে টেনে নিয়ে যেতে থাকে আর বলে তুমি এই কথা সবার সামনে বলছো কেন? আর সেখানে দাঁড়িয়ে থেকে সবাই তার কথা শুনে ফেলে আর বলে পিন কি এখনই কুরুমির কথা বলছিল? সত্যি কুরুমির টেস্ট আসলে অনেক খারাপ। আর পিনের কথা শুনে আয়না এবং চিজুরু বলে আজ প্রথম আমার কুরুমির জন্য খারাপ লাগছে। তারপরে আমাদের দেখানো হয় কুরুমি একটি জায়গায় বসে থাকে, তখন সাহকো সেখানে দৌড়ে আসে আর সাহকোকে দেখে কুরুমি বলে তুমি কি আমার মজা নেওয়ার জন্য এসেছো? সাহকো তার কাছে গিয়ে বসে পড়ে আর বলে আমি কাজেহাকে পছন্দ করি আর আমি বুঝতে পেরেছি আমার ভেতরে কাজেহার জন্য রোমান্টিক ফিলিংস আছে। এটা শুনে কুরুমি অবাক হয়ে যায়। সাহকো বলে কুরুমি তুমি আমাকে তোমার ফিলিংস এর সম্পর্কে বলেছিলে, সেজন্য আমি তোমাকে আমার ফিলিংস এর সম্পর্কে বলছি। আমি এখন কথাটি বলার সময় কেমন ফিলিংস অনুভব করছি আমি এটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় এটা সেই ফিলিংস যেটা তুমি ফিল করেছিলে আমাকে সেই কথাটি বলার সময়। এসব শুনে কুরুমি অনেক রেগে যায় আর বলে আমি এসব কিছু আমার ফায়দার জন্য করেছিলাম, কারণ তুমি আমার রাস্তায় এসেছিলে। আমার আর তোমার মধ্যে কাজেহাকে নিয়ে যদি কম্পিটিশন হয় তাহলে আমি তোমাকে অনেক সহজে হারিয়ে দিতে পারবো, কারণ আমি কাজেহাকে তোমার থেকে বেশি ভালোবাসি। এটা শুনে সাহকো ভাবতে লাগে সে একদম সত্যি কথা বলছে আর সে কাজের সাথে অনেক ভালো লাগে। সাহকো দাঁড়িয়ে পড়ে আর বলে কুরুমি তুমি সত্যি অনেক কিউট। কুরুমি বলে এটার কোনো লাভ নেই, কারণ কাজেহা আজ পর্যন্ত আমাকে ভালোভাবে দেখেনি, কিন্তু আমি কাজেহাকে সবসময় দেখতে থাকি। সে এটা বলে কান্না করতে লাগে আর বলে তুমি এখানে কেন এসেছো? তুমি কি আমাকে কান্না করতে দেখতে এসেছিলে? কুরুমিকে দেখে সাহকোর চোখে পানি চলে আসে আর সে মনে মনে বলে কুরুমি কাজেহা সম্পর্কে অনেক কিছু জানে আর কাজেহাকে অনেক ভালোবাসে। এবং কুরুমি বলতে থাকে আমি তোমাকে হেট করি সাহকো। সাহকো ভাবতে থাকে কুরুমি অনেক সুন্দর আর আমি তার সামনে কোনো কিছুই না। কুরুমিকে কাজেহার সাথে অনেক ভালো লাগে। গাইস, কিমি নিনজা দোকের 15 নম্বর এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় কুরুমি কান্না করতে থাকে আর তাকে কান্না করতে দেখে সাহকো কান্না করতে লাগে। কুরুমি তাকে দেখে বলে তুমি কান্না করছো কেন? সাহকো বলে তোমাকে কান্না করতে দেখে আমারও কান্না আসছে। কুরুমি বলে তুমি আসলেই অনেক অদ্ভুত। তখন সাহকো তার রুমাল বের করে এবং কুরুমির চোখের পানি মুছে দিতে থাকে আর বলে তোমার চিন্তা করার দরকার নেই, আমি আজকে এই রুমালটি ধুয়ে দিয়েছিলাম। কুরুমি বলে আমি রুমালের সম্পর্কে ভাবছি না। এইটা বলে সে সাহকোর হাত থেকে রুমালটি নিয়ে নেয় এবং সাহকোর চোখের পানি মুছে দেয় আর বলে এখন আমাদের হিসাব বরাবর হয়ে গেছে। তারপরে সে সাহকোকে জিজ্ঞাসা করে সেই সময় তোমার আর কাজের মধ্যে কি হয়েছিল? সাহকো বলে কোনো কিছুই না, শুধু সে সময় কাজেয়াকে দেখে আমি বুঝতে পেরেছি আমি তাকে পছন্দ করি। কুরুমি বলে তো তোমরা কি এখন ডেট করবে? এটা শুনে সাহকো চমকে যায় আর বলে এমন কোনো কিছুই না, এখনো আমি কাজেয়াকে এটা সম্পর্কে বলিনি আর কাজেয়াও আমাকে এটা সম্পর্কে কোনো কিছু বলেনি। কুরুমি বলে আমি তোমার উপরে বিশ্বাস করবো কেন? আর এইভাবে যদি সবকিছু চলতে থাকে তাহলে কাজেয়াও তোমাকে পছন্দ করা শুরু করবে। সাহকো বলে তোমার মনে হয় কাজেয়া আমাকে পছন্দ করা শুরু করবে? কিন্তু সত্যি কথা হলো আমি কখনো কাজেয়ার সাথে কথা বলার জন্য বেশি সময় পাই না। কুরুমি বলে তুমি এখনো কাজেয়ার সম্পর্কে কোনো কিছুই জানো না। তারপরে কুরুমি সাহকোকে কাজেয়া সম্পর্কে অনেক কিছু জানাই। সাহকো সেইগুলো শুনে অনেক খুশি হয়। কুরুমি তাকে বলে আমি হাই স্কুলে অনেক কষ্ট করেছি, যার কারণে হাই স্কুলের সবাই আমাকে পছন্দ করা শুরু করেছে। এর কারণে আমি ভেবেছিলাম এবার কাজেয়া আমাকে প্রপোজ করে দিবে, কিন্তু আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি। আর এখন সবকিছু শেষ হয়ে গিয়েছে, কারণ এখন কাজেয়া মনে করে আমি পিনকে পছন্দ করি আর আমি জানি আমি তাকে যতই বলি না কেন সে আমার কথা বিশ্বাস করবে না। এসব শুনে সাহকো বলে তোমার সাথে এসব কিছু কি করে হয়েছে? কুরুমি বলে এসব কিছু তোমার জন্য হয়েছে, কিন্তু এখন এসবে কোনো কিছু যায় আসে না, কারণ আমি জানি কাজেহার ভেতরে আমার জন্য কোনো ফিলিংস নেই আর সে এখন ভাবে আমি পিনকে পছন্দ করি, সেই জন্য এখন কোনো কিছু হবে না। সাহকো বলে আমাকে যখন কাজেহা নিয়ে গিয়েছিল তখন সে মনে করেছিল আমি রিউকে পছন্দ করি, কিন্তু তার সাথে কথা বলার পরে সবকিছু ঠিক হয়ে গিয়েছে, সেই জন্য আমার মনে হয় তোমার তার সাথে কথা বলা উচিত। কুরুমি কোনো কিছু না বলে সেখান থেকে চলে যেতে থাকে। সাহকো সেখানে দাঁড়িয়ে থেকে ভাবতে থাকে আমি আর কুরুমি একজনকে পছন্দ করি, তো আমার মনে হয় আমরা কখনোই বন্ধু হতে পারবো না, কিন্তু আমি তাও তার সাথে বন্ধুত্ব করতে চাই। তারপরে আমাদের দেখানো হয় কুরুমি তার ফ্রেন্ডদের সাথে দেখা করে, তারা তার সাথে কিছুক্ষণ কথা বলার পরে সেখান থেকে চলে যায় আর কুরুমি তার জুতার কাছে দাঁড়িয়ে থাকে আর তার পুরোনো কথাগুলো মনে পড়তে থাকে যে এখানে মিডিল স্কুলে সবাই তাকে পছন্দ করতো এবং সবাই তার বন্ধু হতে চাইতো। সেখানে তার লাইফ অনেক ভালো ছিল, কিন্তু একদিন হঠাৎ করে একটি ছেলে তাকে প্রপোজ করে এবং সে মানা করে দেয়। আর এই কথাটি যখন তার গার্লফ্রেন্ড জানতে পারে সে তারপর থেকে তার সম্পর্কে গুজব ছড়াতে শুরু করে এবং সবাই তার ফার্স্ট নেম উমের মজা নিতে শুরু করে। তারপর থেকে উমের নামটি তার পছন্দ না, তারপর থেকে সবাই তার সামনে অনেক ভালো ব্যবহার করে কিন্তু তার পিঠ পিছে তার সম্পর্কে খারাপ কথা বলতে লাগে। আর কুরুমি এসব কিছু জানতো। তারপর একদিন ক্লাসে বসে থেকে সে কান্না করতে থাকে, তখনই হঠাৎ করে সেখানে কাজেহা চলে আসে। কাজেহাকে দেখে সে চুপ হয়ে যায়। কাজেহা বলে তুমি এখানে কি করছো? কুরুমি বলে আমার কাছে করার মতন কোনো কিছুই নেই, সেই জন্য আমি এখানে বসে আছি। কাজেহা বলে তুমি কি ঠিক আছো? কুরুমি বলে হ্যাঁ আমি ঠিক আছি। তারপরে কাজেহা তার জিনিস নিয়ে সেখান থেকে চলে যায় আর কাজেহা যাওয়ার সাথে সাথে সে আবারও কান্না করতে লাগে। তখনই সেখানে কাজেহা চলে আসে আর বলে আমি জানতাম কোনো না কোনো কিছু হয়েছে। আর কাজেহাকে দেখে সে আরো জোরে জোরে কান্না করতে লাগে। কাজেহা এসব দেখে তার কাছে যায় এবং তাকে শান্ত করে। তারপর থেকে কুরুমি তাকে পছন্দ করা শুরু করে। কাজেহা স্কুলে অনেক পপুলার ছিল আর সবাই তাকে পছন্দ করতো। তারপর থেকে আজ পর্যন্ত কুরুমি তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয়। স্কুল শেষ হয়ে যাওয়ার পরে কাজেহা তার সাইকেল নিয়ে সেখান থেকে যেতে লাগে। তখন সে কুরুমিকে দেখে। কুরুমিকে দেখে সে বলে কুরুমি আমার তোমার সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এটা শুনে কুরুমি ভাবতে লাগে আয়নে হয়তোবা তাকে সবকিছু বলে দিয়েছে। কাজেহা বলে কুরুমি আমি জানতাম না তুমি পিনকে পছন্দ করো। এটা শুনে কুরুমি রেগে যায় আর বলে এমনটা কোনো কিছুই না। কাজেহা বলে আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে এটার সম্পর্কে কথা বলা ঠিক হয়নি। কুরুমি বলে তো তুমি কিসের সম্পর্কে কোনো কিছু জানো না? কাজেহা বলে তুমি কিসের সম্পর্কে কথা বলছো? এটা শুনে কুরুমি বুঝতে পারে সাহকো কাজেহাকে কোনো কিছু বলেনি। তারপরে সে কাজেহাকে সাহকো সম্পর্কে জিজ্ঞাসা করে। কাজেহা সাহকোর অনেক সুনাম করে আর বলে সে আসলে অনেক ভালো, কিন্তু সবাই তাকে ভুল বুঝে। কিন্তু আমার তার একটি জিনিস অনেক ভালো লাগে, সে কখনো পিছিয়ে হটে
না, সবসময় চেষ্টা করতে থাকে। সে হেসে বলে, সাহাকো আমার আর তোমার মতন না, তার মানুষদের সাথে কথা বলতে সমস্যা হয়, কিন্তু আয়ানে আর চিজুরু তার অনেক সাহায্য করেছে, আর এর কারণে আমি অনেক খুশি। এখন সাহাকোর অনেক ভালো ফ্রেন্ড আছে। তখনই কুরুমির মনে পড়ে সাহাকো তাকে বলেছিল পিনের সম্পর্কে কাজের সাথে কথা বলতে, আর কাজেহা সাহাকো সম্পর্কে বেশি ভাবার কারণে লজ্জা পেয়ে যায় এবং বলে আমি তোমার সাথে পরে কথা বলবো। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই কুরুমি তাকে ডাকে আর বলে আমি পিনকে পছন্দ করি না, আমি তো তোমাকে পছন্দ করি। এটা শুনে কাজেহা নার্ভাস হয়ে পড়ে আর দৌড়ে কুরুমির কাছে আসে, এসে তার থেকে ক্ষমা চাই আর বলে আমি অন্য কাউকে পছন্দ করি আর আমি কখনোই তাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবো না, সেই জন্য আমাকে ক্ষমা করে দাও। কুরুমি বলে আমি জানতাম। আচ্ছা আমি যখন তোমাকে প্রপোজ করলাম তখন কি তোমার খুশি হয়েছে? কাজেহা বলে হ্যাঁ। এটা শুনে কুরুমি অনেক খুশি হয় আর কাজেহাকে তার ফার্স্ট নেম ধরে ডাকতে বলে। কাজেহা তার ফার্স্ট নেম উমে বলে ডাকে। এটা শুনে কুরুমি খুশি হয় আর বলে এখন আমার এই নামটি খারাপ লাগে না। তারপরে সে বলে আমি তোমাকে এই কথাটি বলতে চেয়েছিলাম না, কারণ আমার কাছে আরো অনেক প্ল্যান ছিল, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি আমার আর কোনো প্ল্যান কাজে লাগবে না। কাজেহা বলে এসব কি বলছো? কুরুমি বলে আমি তোমাকে একটি কথা বলতে চাই, তুমি কখনো আমার মতন সুন্দর মেয়েকে খুঁজে পাবে না। আর সে ভালো সাজার নাটক বন্ধ করে দেয়। এটা দেখে কাজেহা বলে কুরুমি আমি এর আগে তোমাকে এরকম ব্যবহার করতে কখনো দেখিনি। কুরুমি বলে কাজেহা তোমার টেস্ট অনেক খারাপ। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এটা শুনে কাজেহা কোনো কিছু বুঝতে পারে না। তারপরে আমাদের দেখানো হয় সাহাকো আয়ানা চিজুর সাথে বাসায় যেতে থাকে আর সাহাকো তাদেরকে বলে আমি কাজেহাকে পছন্দ করি। এটা শুনে তারা দুজন অনেক খুশি হয় আর সাহাকোকে জিজ্ঞাসা করে তুমি এটা কিভাবে বুঝতে পারলে যে তুমি কাজেহাকে পছন্দ করো? এটা শুনে সাহাকো কুরুমি সম্পর্কে ভাবতে লাগে আর বলে এইসব কিছু কুরুমির জন্য হয়েছে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় দ্বিতীয় দিন কুরুমি চশমা পরে স্কুলে আসে আর তাকে দেখে সবাই অনেক অবাক হয়। তারপরে পিন তাকে দেখে আর তাকে জিজ্ঞাসা করে তুমি এই চশমা পরে স্কুলে কেন এসেছো? এটা বলে সে তাকে ভালোভাবে দেখতে লাগে আর বলে তুমি তো সেই মেয়েটি যাকে আমি সেই দিন রিজেক্ট করে দিয়েছিলাম, তো তুমি কি বাসায় গিয়ে কান্না করছিলে আর যার কারণে তোমার চোখে দাগ পড়ে গেছে, সেই জন্য সেটি ঢাকার জন্য তুমি চশমা পরে এসেছো, কিন্তু আমি এখানে কোনো কিছু করতে পারবো না। কুরুমি বলে আমাকে এখান থেকে যেতে দাও। এটা বলে সে সেখান থেকে চলে যেতে লাগে। তখনই পিন বলে এরপরে নিজের সমবয়সী কাউকে প্রপোজ করো, আর আমি তোমাকে একটি গোপন কথা বলছি, যখন কোনো হাই স্কুলের মেয়ে তার সমবয়সী কাউকে প্রপোজ করে তখন সে তাকে মানা করে দিলেও সে সবসময় তার সম্পর্কে ভাবতে থাকে। এটা শুনে কুরুমি অনেক খুশি হয় আর ভাবতে লাগে কাজেহাও কি এখন তার সম্পর্কে ভাবছে। তারপরে আমাদের দেখানো হয় সাহাগো আয়ানে এবং চিজুরো ফুটবল ম্যাচের জন্য প্ল্যান করতে থাকে। তখনই তাদের দিকে কুরুমি আসতে থাকে আর কুরুমি ভালো না সেজে নিজের ইচ্ছা মতন চলছে। তারপরে সে সাহাগোর কাছে আসে আর বলে আমি কখনোই কাজেহাকে আমার মনের কথা বলতে পারবো না, আর যারা কাজেহাকে পছন্দ করে আমি তাদের কাউকে পছন্দ করি না। এটা বলে সে সেখান থেকে যেতে লাগে। সাহাগো বলে আমরা কি ফ্রেন্ড হতে পারি না? কুরুমি হেসে বলে আমরা ফ্রেন্ড না, রাইভেল হতে পারি। এটা বলে সে সেখান থেকে চলে যায় আর এটা শুনে সাহাগো অনেক খুশি হয় আর কুরুমির এই পরিবর্তন দেখে তার সব ফ্রেন্ড অনেক অবাক হয়। আর তারপর থেকে সাহাগোরা কোনো গেমে জিততে পারে না, তারা লাগারে সব গেম হারতে থাকে। এসব দেখে পিন একদমই ভেঙে পড়ে আর তাদের স্পোর্টস ফেস্টিভ্যাল শেষ হয়ে যায়। কাজেহা তার ফ্রেন্ডদের ক্লাস পার্টির জন্য ডাকে। তারপরে আমাদের দেখানো হয় দ্বিতীয় দিন পার্টিতে যাওয়ার আগে সাহাগো ডিকশনারিতে রাইভেলের অর্থ দেখে আর খুশি হয়। তারপরে আমাদের দেখানো হয় তারা সবাই পার্টি করতে থাকে আর তারা সবাই সেখানে অনেক মজা করতে থাকে। তারপরে কিছুক্ষণ পরে সাহাগো সেখান থেকে এসে বাইরে দাঁড়িয়ে পড়ে। কাজেহা আয়ানেকে সাহাগো সম্পর্কে জিজ্ঞাসা করে। আয়ানে বলে সাহাগো বাইরে গিয়েছে। এটা শুনে কাজেহা বাইরে যেতে লাগে। তখন তার ফ্রেন্ড তাকে তার কাছে ডাকে, কিন্তু তখনই চিজুরু তার সাথে ফাইট করতে লাগে এবং কাজেহা সাহাগোকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে আর এসে দেখে সাহাগো একটি সিঁড়ির উপরে বসে ঘুমাতে থাকে। এইটা দেখে সে তার কাছে গিয়ে তাকে ডাকে, কিন্তু সাহাগো কোনো উত্তর দেয় না। এটা দেখে কাজেহা সাহাগোকে তার ফার্স্ট নেম ধরে ডাকে। তখন সাহাগো উত্তর দেয়। এটা দেখে কাজেহা ভয় পেয়ে যায় আর ভাবতে লাগে সে কি জেগে আছে, কিন্তু সে দেখে সাহাগো ঘুমের মধ্যে কথা বলছে। তখনই সাহাগো কাজেহার দিকে ঘোরে আর তার কাঁধের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এটা দেখে কাজেহা অনেক লজ্জা পেয়ে যায়। আর এই দেখানো হয় একটি অন্ধকার রুমে ড্রিঙ্কের বোতলের পাশে কয়েকটি ছোট ছোট বয়স্ক লোক বসে থাকে। তাদের মধ্যে একজন আরেকজনকে সাহাগোর গল্প শোনাতে থাকে যে স্কুলে কিভাবে সবাই সাহাগোকে দেখে ভয় পেত আর তার থেকে দূরে দূরে থাকতো এবং সে কিভাবে কাজেহার সাথে বন্ধুত্ব করেছে। এইসব শুনে দ্বিতীয় বয়স্ক লোকটি বলে কাজেহা তার স্কুলে সব থেকে পপুলার ছেলে ছিল। এটা আসলে অনেক ভালো বিষয়। প্রথমজন বলে কাজেহার সাথে দেখা হওয়ার পরে আর তার সাথে কথা বলার পরে সাহাগো অনেক সাহস পায় এবং তার ক্লাসমেটদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তাও ভালোভাবে কারোর সাথে কথা বলতে পারে না। তারপরে একদিন কাজেহা তার বেঞ্চ নিয়ে সাহাগোর কাছে আসে বসার জন্য আর এটা দেখে আয়ানে চিজুরু আর রিও এসেছিল তার সাথে বসার জন্য। এটা দেখে সাহাগো অনেক খুশি হয়েছিল। তারপরে আস্তে আস্তে তাদের বন্ধুত্ব অনেক ভালো হতে থাকে আর তারা একসাথে অনেক সময় কাটায় এবং একসাথে খাওয়া দাওয়া করে। এসব শুনে তৃতীয়জন বলে এটা শুনে আমার অনেক ভালো লাগছে। তখন সেখানে তৃতীয় ব্যক্তি চলে আসে আর বলে আমার জীবন যদি সাহাগোর মতন হতো তাহলে অনেক ভালো হতো। দ্বিতীয় ব্যক্তি বলে তাহলে কি তার সব সমস্যার সমাধান হয়ে গেছে? প্রথম ব্যক্তি বলে না, আসল সমস্যা তো এখান থেকে শুরু হয়েছে। সাহাগো যখন আয়ানে আর চিজুরুর সাথে বন্ধুত্ব করে তারপর থেকে তাদের সম্পর্কে গুজব ছড়াতে শুরু করে। আর আয়ানে আর চিজুরু যখন তাদের জিজ্ঞাসা করে যে এসব গুজব কে ছড়াচ্ছে, তখন তারা বলে এই গুজবগুলা সাহাগো ছড়াচ্ছে। আর এই কথাটি গোটা স্কুলে ছড়িয়ে যায় যে সাহাগো আয়ানে এবং চিজুরুর সম্পর্কে গুজব ছড়াচ্ছে। তারপর থেকে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়ে যায় আর সাহাগো এসব দেখে অনেক কষ্ট পায় এবং সে তাদের থেকে দূরে থাকতে শুরু করে যেন তার জন্য তাদের কোনো সমস্যা না হয়। এসব শুনে দ্বিতীয়জন বলে এটা শুনে আমার অনেক খারাপ লাগছে। তখনই তৃতীয় ব্যক্তি রেগে যায় আর বলে এসব শুনে আমার অনেক রাগ হচ্ছে। প্রথম ব্যক্তি বলে তোমরা এসব শুনে রাখছো, তাহলে ভাবো তখন সাহাগোর কেমন লাগছিল। তারপরে কাজেহা সাহাগোর সাথে কথা বলে এবং সাহাগো তাকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে কাজেহা সাহাগোকে বোঝায় এবং তাকে সাহস দেয়। এটা শুনে দ্বিতীয় ব্যক্তি বলে কাজেহা আসলে অনেক ভালো। তখনই সেখানে চতুর্থ ব্যক্তি রুম পরিষ্কার করতে করতে আসে। তাকে দেখে তারা বলে তুমি আমাদের গল্প নষ্ট করছো। চতুর্থ ব্যক্তি বলে তোমরা তোমাদের গল্প চালিয়ে যাও, কিন্তু এগুলো পরিষ্কার করা লাগবে, না হলে কেউ আমাদের দেখে ফেলবে। প্রথম ব্যক্তি বলে কাজেহার সাথে কথা বলার পরে সাহাগো অনেক সাহস পায় এবং সে আয়ান এবং চিজুরুর জন্য কয়েকটি মেয়ের সাথে ঝামেলা শুরু করে দেয়। সেই মেয়েগুলো অনেক খারাপ ছিল, কিন্তু সাহাগো তাদের সামনে হার মানে না। তখন আয়ান এবং চিজুরু সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তারপরে
পরে তাদের মধ্যে সবকিছু আবারও ঠিক হয়ে যায়, তারা আগের মতন বন্ধু হয়ে যায়। কিন্তু তার কিছুদিন পরে সাহাকোর জীবনে আরেকটি মেয়ে আসে, কুরুমি। কুরুমি স্কুলে অনেক পপুলার ছিল আর তাকে সবাই অনেক পছন্দ করতো। আর কুরুমি এবং কাজেহায়া মিডিল স্কুল থেকে একে অপরকে চিনতো আর তারা একে অপরের অনেক ভালো বন্ধু ছিল। তারপরে কুরুমি কাজেহায়াকে সাহাকোর সাথে ফ্রেন্ডলি হতে দেখে, এটা তার একদমই ভালো লাগে না। সেজন্য সে সাহাকোর সাথে বন্ধুত্ব করে এবং সে যে কোনো সময় সাহাকোর সাথে কথা বলার জন্য আসা শুরু করে এবং সাহাকো কুরুমিকে পছন্দ করা শুরু করে। এর কারণে সে কুরুমির মতন হতে চাইতো। এটা শুনে তারা তিনজন অনেক খুশি হয় আর বলে, কুরুমিকে আমার অনেক ভালো লাগছে। তখনই চতুর্থ ব্যক্তি বলে, আগে গোটা কথা শোনো, এটা পুরো সত্যি না, তোমরা জানো না এসব কিছু কুরুমি তার ফায়দার জন্য করেছে, কারণ সে কাজেহায়াকে পছন্দ করে। সেই জন্য সে তার রাস্তা থেকে সাহাকোকে হটাতে চাই আর সে কাজেহায়াকে পছন্দ করে। এই কথাটি সাহাকোকে বলে এবং কাজেহায়ের সাথে তার কথা বলাতে বলে। এটা শুনে সাহাকো অনেক অবাক হয় এবং সে কুরুমিকে মানা করে দেয়। কুরুমিকে মানা করার কারণে কুরুমি অনেক রেগে যায়। তৃতীয় ব্যক্তি বলে, তো কুরুমির এই প্ল্যান ছিল? প্রথম ব্যক্তি বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিন্তু সাহাকো অনেক সাহসী, সেই জন্য সে তাকে মানা করে দেয়। চতুর্থ ব্যক্তি বলে, কিন্তু কুরুমির কারণে সাহাকো বুঝতে পারে সে কাজেহায়াকে পছন্দ করে। কিন্তু ততক্ষণে আয়নে এবং চিজুরু জেনে যায় কুরুমি এসব গুজব ছড়িয়েছিল, যেন আয়নে এবং চিজুরু সাহাকো থেকে আলাদা হয়ে যায় আর সাহাকো যেন আবারও একা হয়ে যায়। আয়নে এবং চিজুরু এই কথাগুলো সাহাকোকে বলে দেয়। তখন সাহাকো এসব কথা শুনে অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু তাও কুরুমির কোনো কিছু যায় আসছিল না। সে সাহাকোকে বলে, তুমি কাজেহায়াকে এসব সম্পর্কে বলে দাও, এটা করলে তুমি তার আরো কাছাকাছি যেতে পারবে। দ্বিতীয় ব্যক্তি বলে, তো সাহাকো কি কাজেহায়াকে এটা সম্পর্কে বলে দিয়েছিল? প্রথম ব্যক্তি বলে, না, তুমি এখনো ভালোভাবে সাহাকো সম্পর্কে বুঝতে পারোনি। কুরুমির এইসব কাজের জন্য সাহাকো অনেক কষ্ট পায়, কিন্তু সে কাজেহায়াকে কোনো কিছু বলে না, উল্টো সে কুরুমির সাহায্য করার চেষ্টা করে। সেই ঘটনার পরে কুরুমি কান্না করছিল, এটা দেখে সাহাকো তাকে সাহস দেয় আর তাকে কাজেহায়ের সাথে কথা বলতে বলে। তারপরে কুরুমি কাজেহায়াকে প্রপোজ করে, কিন্তু কাজেহায়া তাকে মানা করে দেয় আর বলে, আমি অন্য কাউকে পছন্দ করি। কিন্তু তখন কুরুমি কাজেহায়ের সাথে কথা বলে অনেক খুশি ছিল আর সে আশা করে কাজেহায়া তাকে এক না একদিন পছন্দ করবে। এসব শুনে চতুর্থ ব্যক্তি কান্না করতে লাগে আর বলে, সাহাকো আসলে অনেক ভালো। তৃতীয় ব্যক্তি বলে, তো এরপরে কি সাহাকো আর কুরুমি বন্ধু হয়ে গেছিল? প্রথম ব্যক্তি বলে, না, কুরুমি সাহাকোকে কখনোই তার বন্ধু বানাবে না, কিন্তু সেই সাহাকোকে তার রাইভেল বানায়। তখন সেই রুমের দরজা খুলে যায় যেখানে সেই বয়স্ক ব্যক্তিগুলা বসে থেকে গল্প করছিল। পিন সেই রুমে এসে দেখে টেবিলের উপরে একটি কাপে ড্রিঙ্ক রাখা রয়েছে। সে সেই কাপটি উঠাই এবং খেয়ে নেয়। শুরুতেই আমাদের দেখানো হয় সাহাকো অনেক সকালে ঘুম থেকে ওঠে এবং জগিং করতে বেরিয়ে পড়ে। আর জগিং করতে করতে সে রাস্তায় কাগজ পড়ে থাকতে দেখে। কিছু দূর যাওয়ার পরে দেখে একটি ড্রিঙ্কের বোতল পড়ে আছে। সে সেইগুলা তুলে নেয় আর বলতে থাকে, আমাকে বাসায় গিয়ে গোসল করতে হবে। তারপরে আমাদের দেখানো হয় সে গোসল করে রেডি হয়, কারণ আজকে তার বাসায় আয়নে এবং চিজুরু আসবে। সেই জন্য সে অনেক খুশি থাকে আর তাদের জন্য কেক বানাতে থাকে। তার বাবা তাকে খুশি দেখে অনেক খুশি হয়। তখনই তাদের বাসার বেল বেজে ওঠে। সাহাকো নার্ভাস হয়ে যায়। তার বাবা বলে, আমি দরজা খুলছি। এটা বলে সে গিয়ে দরজা খুলে। তখনই চিজুরু ভেতরে আসে আর চিজুরুকে দেখে সাহাকোর বাবা ভয় পেয়ে যায় আর বলে, এইটা তো ডাকাত। আর চিজুরু সাহাকোর বাবাকে দেখে হাসতে লাগে। তখনই পিছে থেকে আয়নে আসে আর তাকে থাপড় দিয়ে বলে, তুমি কি ভদ্রতা ভুলে গিয়েছো? আর আয়নে এবং চিজুরুকে দেখে সাহাকোর বাবা ভয় পেয়ে যায় আর ভাবতে লাগে, এরা তো গুন্ডা, এরা সাহাকোর বন্ধু কিভাবে হতে পারে? তখনই দৌড়ে সাহাকো সেখানে চলে আসে আর তাদেরকে তার বাসায় স্বাগতম জানাই। তখনই সেখানে সাহাকোর আম্মু আসে আর বলে, তোমরা দরজার কাছে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। তারপরে সাহাকো তাদেরকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় আর তারা সবাই অনেক খুশি থাকে, শুধু সাহাকোর বাবা বাদে। তারপরে সাহাকো আয়নে এবং চিজুরুকে তার রুমে নিয়ে আসে। সাহাকোর রুম দেখে তারা দুজন অনেক অবাক হয়। তখনই আয়নে এবং চিজুরু সাহাকোর টেবিলে রাখা ছবি দেখতে পাই আর বলে, এই ছবিগুলো এরকম কেন? সাহাকো তাদের বলে, এই ছবিগুলোতে আমরা তিনজন একসাথে আছি। তারা সেই ছবিগুলো দেখে। সেখানে সাহাকো দূরে দাঁড়িয়ে থাকে। সাহাকো বলে, আমার কাছে গরমের ছুটির এই ছবিগুলোই আছে যেখানে আমরা তিনজন একসাথে আছি। আয়না চিজুরু সেই ছবিগুলো দেখে মনে মনে বলে, এই ছবিগুলোতে সাহাকোকে আসল ভূত মনে হচ্ছে। তারপরে আয়নে সাহাকোকে একটি জিনিস দেয় যেখানে তাদের অনেকগুলো ছবি থাকে। সাহাকো দেখে সেই ছবিগুলা তাদের তিনজনের। চিজুরু সাহাকোকে বলে, এই ছবিগুলা ফেস্টিভ্যাল পার্টির ছবি। সাহাকো সেই ছবিগুলো দেখে অনেক খুশি হয়। তখনই আয়নে সাহাকোকে একটি ছবি দেখতে বলে। সেই ছবিতে সাহাকো এবং কাজেহায়া একসাথে থাকে। এটা দেখে সাহাকো অনেক নার্ভাস হয়ে যায় আর বলে, তোমরা এই ছবি কখন তুলেছো? চিজুরু হেসে বলে, এই ছবিতে তোমরা দুজন প্রেমিক প্রেমিকার মতন লাগছো, আর আমরা যখন ছবি তুলি তখন তুমি ঘুমাচ্ছিলে আর কাজেহায়া তোমার পাশে বসেছিল। তখনই আয়নে তোমাদের ছবি তুলে নেয়। তারপরে সাহাকো তারপরে ছবিতে দেখে কাজেহায়া আয়নেকে ছবি তুলতে দেখে ফেলে আর সাহাকো ছবিগুলো দেখে অনেক খুশি হয় আর আয়নে এবং চিজুরুকে ধন্যবাদ জানাই। তখনই আয়নে বলে, সাহাকো, কেননা তুমি তোমার মনের কথা কাজেহায়াকে বলে দাও। এটা শুনে সাহাকো অনেক নার্ভাস হয়ে যায় আর বলে, আমি এটা করতে চাই না, কারণ আমাদের এখনকার সম্পর্কটা আমার অনেক ভালো লাগে আর আমি এর চেয়ে বেশি কিছু চাই না। তখনই চিজুরু বলে, যখন কাজেহায়াকে অন্য কেউ প্রপোজ করবে আর কাজেহায়া তাকে হ্যাঁ বলে দেবে তখন কি হবে? সাহাকো মন খারাপ করে বলে, তাহলে আমি তাকে সাহায্য করব, কারণ আমি কাজেহায়াকে খুশি দেখতে চাই। চিজুরু বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তো মজা করছিলাম। তখনই চিজুরু সেখানে কিছু হরর সিডি দেখতে পাই। সাহাকো বলে, তোমরা কি আমার সাথে এটা দেখবে? আয়নে বলে, হ্যাঁ আমি প্রস্তুত আছি, কিন্তু চিজুরু ভয় পেয়ে যায়, আমি দেখতে চাই না। তারপরে আমাদের কাজেহায়াকে দেখানো হয় সে মারুর সাথে ঘুরতে আসে। তখনই রাস্তায় তার সাথে রিওর দেখা হয়ে যায়। মারুকে দেখে রিও অনেক খুশি হয় আর একটি জায়গায় বসে তার সাথে খেলতে লাগে। কাজেহায়া দেখে পিন কাজেহায়াকে কল দিয়েছে, কিন্তু কাজেহায়া সেটা ইগনোর করে দেয়। কিন্তু সে ভালোভাবে দেখে পিন তাকে 14 বারের বেশি কল দিয়েছে। এটা দেখে কাজেহায়া নার্ভাস হয়ে যায় আর বলে, এখন আবার সে আমার থেকে কি চাই? তখনই পিন আবারও তার কাছে কল দেয়। সে ফোন ধরে। ধরার সাথে সাথে পিন কাজেহায়ার উপরে চিল্লাতে শুরু করে আর বলে, তুমি আমার ফোন ধরছো না কেন? কাজেহায়া বলে, আমার অনেক কাজ থাকে, আর তাড়াতাড়ি বলো তুমি আমাকে কি বলতে চাও। পিন বলে, আমি অনেক বড় সমস্যায় পড়েছি আর আমার অবস্থা অনেক খারাপ, তুমি তাড়াতাড়ি সাহাকোকে নিয়ে আমার বাসায় আসো। কালকে সিটি শপে আমার সাথে সাহাকোর দেখা হয় আর সাহাকো আমাকে দেখে অদ্ভুত মুখ করে বলেছিল, আপনাকে সুস্থ লাগছে না, আপনি বাসায় গিয়ে লবণ পানি দিয়ে গোসল করে নিয়েন। কিন্তু আমি বাসায় এসে গোসল করতে ভুলে যাই আর গোসল না করে ঘুমিয়ে পড়ি, আর এখন আমার অবস্থা সত্যি অনেক খারাপ, আমার তার কথা শোনা উচিত ছিল। সেই জন্য তুমি তাড়াতাড়ি সাহাকোকে নিয়ে আমার বাসায় আসো। এটা
এটা বলে সে কল রেখে দেয়। রিউ বলে কি হয়েছে? কাজেহা বলে আমার পিনের শরীর খারাপ লাগছিল, তাকে অনেক অসুস্থ মনে হচ্ছিল, আর সে এখন বলছে সাহাকোকে নিয়ে তার বাসায় যেতে। তারপরে আমাদের দেখানো হয় সাহাকোর বাবা বাসায় বসে থেকে চিন্তা করতে থাকে যে সাহাকো এসব কেমন বন্ধু বানিয়েছে। তখন সাহাকোর আম্মু সাহাকোর বাবাকে দেখায় আয়ানে আর চিজুরো তাদের জন্য গিফট হিসেবে কেক নিয়ে এসেছে। তখন সেখানে চিজুরো খাবার খেয়ে খাবারের প্লেটগুলো নিয়ে আসে আর সেই প্লেটগুলো ধুতে সাহায্য করে। এসব দেখে সাহাকোর বাবা অনেক খুশি হয়। তখনই চিজুরো সাহাকোর বাবাকে দেখে বলে সাহাকোর ভ্রু এবং নাক তার বাবার উপরে গিয়েছে, তাছাড়া সবকিছু তার আম্মুর মতন হয়েছে। তখনই চিজুরুর কাছে কাজের কল আসে এবং সে সেখান থেকে চলে যায়। আর সাহাকোর বাবা চিজুরুর এই রূপ দেখে খুশিতে কান্না করতে লাগে। আর চিজুরু সাহাকোর রুমে আসে আর তার ফোন সাহাকোকে দিয়ে দেয়। আর কাজে সাহাকোকে বলে পিন তোমার সাথে কথা বলতে চাই, পিন তোমার সাথে দেখা করতে চাই, সে তোমাকে তার বাসায় যেতে বলেছে। এটা শুনে সাহাকো রাজি হয়ে যায়। কাজে বলে এটার বাহানাতে তুমি মারুর সাথেও দেখা করতে পারবে। এটা শুনে সাহাকো অনেক খুশি হয়। তারপরে আমাদের দেখানো হয় তারা সবাই মিলে পিনের বাসায় আসে আর পিন এসে দরজা খুলে দেয় এবং আবারও তার বিছানার দিকে চলে যায়। আর তারা সবাই পিনের বাসার ভেতরে আসে আর দেখে পিনের রুম অনেক ময়লা হয়ে আছে। তারপরে সাহাকো পিনের জ্বর টেস্ট করে। পিন বলে আমার অবস্থা কেমন, আমি কি বাঁচতে পারবো? সাহাকো বলে হ্যাঁ, শুধু আপনার শরীরের খেয়াল রাখতে হবে। আর সেখানে দাঁড়িয়ে থেকে সবাই পিনকে দেখে মনে মনে বলে তার কোনো কিছুই হয়নি, শুধু একটু জ্বর এসেছে। সাহাকো বলে আপনার চিন্তা করার দরকার নেই, আমি আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেবো। পিন বলে আমি জানি তুমি এসব কাজ অনেক ভালো পারো, সেজন্য আমি তোমাকে ডেকেছি। তারপরে সাহাকো তার ব্যাগ থেকে একটি পুঁটি বের করে এবং পিনের মাথায় রাখতে যাবে, তখনই কাজে সাহাকোর হাত থেকে সেটি নিয়ে নেয় আর নিজে পিনের মাথায় সেটি লাগিয়ে দেয়। তারপরে সাহাকো পিনকে খাবার খাইয়ে দিতে যাবে, তখনই কাজে সেটি নিয়ে নেয় আর বলে আমি তাকে খাওয়াচ্ছি এবং সে নিজে পিনকে খাইয়ে দিতে লাগে। তারপরে সাহাকো ওষুধ বের করে তাকে খাইয়ে দেওয়ার জন্য, কিন্তু কাজে আবারও সেটি কেড়ে নেয় আর সে নিজে খাইয়ে দেয়। আর এইভাবে সে পিনের বেশি খেয়াল রাখে কারণ সে চায় না সাহাকো পিনের খেয়াল রাখুক, কারণ সে অনেক জেলাস ফিল করছিল। তারপরে ওষুধ খাওয়ানোর পরে পিনের একটু ভালো লাগে আর বলে এই ঘরটি আসলে ভুতুরে, কালকে রাতে ঘুমানোর আগে আমি একটি আওয়াজ শুনতে পাই আর সেই আওয়াজটি অনেক ভয়ঙ্কর ছিল। সাহাকো ভাবতে লাগে জ্বরের কারণে সে আওয়াজ শুনতে পাচ্ছে। তারপরে সাহাকো বলে ঘুমানোর পরে আপনি একদম ঠিক হয়ে যাবেন আর সমস্যার সমাধান করতে একটু সময় লাগবে, কিন্তু আমি আপনার বাসা ঠিক করে দেবো। এটা শুনে পিন ভাবতে লাগে সাহাকো আমার বাসা থেকে সব ভূত তাড়িয়ে দিতে পারবে, সেজন্য আমি তাকে এখানে রেখেছি। তারপরে তারা সবাই মিলে পিনের বাসা পরিষ্কার করতে থাকে আর বাসা পরিষ্কার করতে করতে সাহাকো একটি ছবি দেখতে পাই, সেটাতে পিন এবং কাজেহা থাকে। কাজেহা ছবিটি দেখে সাহাকোর থেকে সেটি নিয়ে নেয় আর বলে এই ছবিটি দেখার কোনো দরকার নেই। সাহাকো বলে কিন্তু কেন? কাজেহা বলে এইটা অনেক লজ্জাজনক ছবি, কারণ এই ছবিটি আমি যখন একটি ক্রিকেট ম্যাচ হেরে গিয়েছিলাম তখনকার, আমি তখন কান্না করছিলাম আর পিন আমার মজা নিচ্ছিল, সেজন্য আমি চাই না তুমি এই ছবিটি দেখো। তারপরে রুম পরিষ্কার করার পরে সবাই মারুর সাথে খেলতে থাকে, তখনই পিন ঘুম থেকে উঠে যায় আর বলে এখন আমার ভালো লাগছে। আর তাকে দেখে সবাই মনে মনে বলে এটা ওষুধের কাজ। আর পিন তার রুম দেখে বলে এই রুমটি অনেক অন্যরকম লাগছে। সবাই বলে কারণ এটা আমরা অনেক কষ্ট করে পরিষ্কার করে দিয়েছি। পিন সাহাগোর কাছে এসে বলে তুমি অনেক ভালো কাজ করেছো, এখন আমার অনেক ভালো লাগছে। আর সবাই পিনকে দেখতে থাকে। পিন তাদেরকে দেখে বলে তোমরা এখানে কি করছো, তোমরা এখান থেকে যেতে পারো। এটা শুনে তারা সবাই অনেক রেগে যায় আর বলে আমরা কখনো আর এখানে আসবো না। তারপরে তারা সেখান থেকে যেতে লাগে আর যেতে যেতে সাহাগো পিনকে নিজের খেয়াল রাখতে বলে। তখনই পিন বলে তুমি আজকে আমার অনেক সাহায্য করেছো, সেই জন্য কখনো যদি তোমার সাহায্য দরকার পড়ে তাহলে আমাকে জানাতে পারো। এটা বলে সে সাহাগোর কানে কানে কিছু একটা বলে আর তাকে এটাও বলে তুমি যদি কাজে রিউ এর সম্পর্কে কোনো কিছু জানতে চাও তাহলে আমাকে জানাতে পারো। এসব দেখে কাজে চিন্তায় পড়ে যায় আর মনে মনে বলে সেই সাহাগোর কানে কানে কি বলছিল। তারপরে আমাদের দেখানো হয় তারা সবাই নিজেদের বাসায় যেতে থাকে আর আয়ানে কাজেহাকে বলে কাজেহা তুমি সাহাগোকে তার বাসায় ছুঁয়ে আসো। সাহাগো বলে এটার কোনো দরকার নেই, আমি নিজে চলে যেতে পারবো। কাজেহা বলে আমি তোমার সাথে যাচ্ছি আর যেতে যেতে আমরা অনেক কথা বলতে পারবো। তখনই রিউ বলে আমিও কাজের সাথে যাচ্ছি। তখনই চিজুরু তাকে আটকাই আর বলে তাদেরকে একা যেতে দাও আর তুমি আমার সাথে চলো। তারপরে আমাদের দেখানো হয় কাজেহা এবং সাহাগো একসাথে বাসার দিকে যেতে থাকে আর যেতে যেতে তারা অনেক কথা বলতে থাকে। তখনই হঠাৎ করে সাহাগো কাজেহাকে আটকাই আর নিজের চোখ বন্ধ করে ফেলে। কাজেহা এটা দেখে আস্তে আস্তে তার দিকে যেতে থাকে তাকে কিস করার জন্য। সে স্লো মোশনে তার দিকে যেতে থাকে। সে যখনই তার কাছাকাছি চলে যায় তখনই সাহাগো তার চোখ খুলে ফেলে আর কাজেহা ভয় পেয়ে দূরে সরে যায়। সাহাগো অনেক ভয় পায়। সাহাগো বলে এটা তুমি কি করছিলে? কাজেহা বলে তুমি কি করছিলে? সাহাগো বলে পিন আমাকে এমনটা করতে বলেছে, সে আমাকে বলেছে তোমাকে আটকানোর পরে আমার চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে। কাজেহা বলে তাহলে তুমি এটার জন্য আমাকে দোষ দিতে পারবে না, আর এরপরে তুমি যদি এমনটা করো তাহলেও আমার দোষ দিতে পারবে না। আর সাহাগো এসব শুনে কোনো কিছু বুঝতে পারে না আর কাজেহা অনেক লজ্জা পেয়ে আমাদের দেখানো হয় সাহাগো স্কুলে যেতে থাকে আর বলে এটা নভেম্বর মাস চলছে আর আমাদের সেকেন্ড সেমিস্টারও শেষ হতে চলেছে, কিন্তু এই বছর আমার সাথে অনেক ভালো ঘটনা ঘটেছে। এটা বলতে বলতে সে স্কুলে চলে আসে আর তার জুতা রাখার জায়গায় জুতা রাখতে থাকে। তখনই পিছে থেকে চিজুরু আসে আর তাকে জড়িয়ে ধরে। এর কারণে সাহাগো অনেক ভয় পেয়ে যায় আর বলে তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো। এটা শুনে চিজুরু হাসতে লাগে আর সাহাগো বলে আজকে এত ভালো গুড মর্নিং পেয়ে আমি অনেক খুশি। চিজুরু বলে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে প্রতিদিন এইভাবে গুড মর্নিং জানাবো। আর আজকে অনেক ঠান্ডা আর কিছুদিন পরে নিউ ইয়ার আসতে চলেছে। এটা শুনে সাহাগো কোনো কিছু বুঝতে পারে না আর বলে এইটা তো শুধু নভেম্বর মাস চলছে, নিউ ইয়ার আসতে এখনো 1 মাস বাকি রয়েছে। তারা কথা বলতে থাকে। তখনই সেখানে কাজেহা আসে। কাজেহাকে নতুন করে দেখে সাহাগো অনেক খুশি হয় আর বলে আজকে কাজেহাকে অনেক ভালো লাগছে। কাজেহা সাহাগোকে দেখে বলে আজকে আমি নিজের চুলগুলা ঠিক করার সময় পাইনি, সেই জন্য আমার চুল এলোমেলো হয়ে আছে। কাজেহার এলোমেলো চুল দেখে সাহাগো আরো খুশি হয়। তখনই কাজেহার ফ্রেন্ড কাজেহাকে ডাকে এবং কাজেহা তাদের সাথে যেতে থাকে। কাজেহাকে তার বন্ধুদের সাথে দেখে সাহাগো বলে আমি যদি কাজেহার মতন হতে পারতাম। তারপরে আমাদের দেখানো হয় চিজুরু আর সাহাগো ক্লাসরুমে আসে আর এসে দেখে আয়ানে অনেক রেগে আছে আর বলতে থাকে আমি বিরক্ত হয়ে গেছি। চিজুরু বলে তুমি কি তোমার বয়ফ্রেন্ডের কথা বলছো? আয়ানে বলে হ্যাঁ, কারণ সে সবসময় আমাকে ফোন করে আর আমাকে বারবার জিজ্ঞাসা করে আমি কোথায় আছি। সে আমাকে একদমই বিশ্বাস করে না। আয়ানে এসে বলতে বলতে অনেক রাখতে থাকে। তারপরে সবকিছু ঠান্ডা হয় আর সেখানে রিউ আসে। রিউকে দেখে চিজুরু তার কাছে যায়।
যায় আর বলে, আজকে কি তুমি ফ্রি আছো? ফ্রি থাকলে আমরা আজকে গেম খেলতে পারি। সাহাকো রিউ আর চিজুরুকে দেখে ভাবতে লাগে এরা দুজন পারফেক্ট কাপল, এদেরকে একসাথে অনেক ভালো লাগে। তারপরে সাহাকো ভাবতে লাগে চিজুরুকে রিউকে পছন্দ করে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় রাতে চিজুরু রিউয়ের বাসায় আসে আর তার বাবাকে বলে, শীতকালে আপনার কাজ আরো অনেক বেড়ে গিয়েছে। রিউয়ের বাবা বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিন্তু রিউ আমাকে অনেক সাহায্য করে। চিজুরু বলে, আমি রিউয়ের রুমে গেলাম। রিউয়ের বাবা বলে, তুমি অনেক ভালো, আর তুমি যদি আমাদের মেয়ে হতে তাহলে আমাদের অনেক ভালো লাগতো। এটা শুনে চিজুরু একটি হাসি দেয় আর রিউয়ের রুমের দিকে যেতে লাগে। রিউয়ের রুমে এসে দেখে রিউ জামা কাপড় চেঞ্জ করছে। এটা দেখে চিজুরু বলে, তুমি কি এখন ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছ? রিউ বলে, হ্যাঁ, কারণ তুমি আজকে আসতে অনেক দেরি করে ফেলেছো। এটা শুনে চিজুরু রিউকে একটি লাথি দেয় আর বলে, আমি তোমাকে বলেছিলাম না আজকে আমি তোমার বাসায় আসবো। তারপরে তারা দুজন গেম খেলতে লাগে আর গেমে বারবার চিজুরু হারতে থাকে। সেজন্য সে রেগে বলে, এই সিংহটা কোনো কাজের না। রিউ বলে, তোমার মানে চিমেরা? চিজুরু বলে, তুমি এটা কি বলছো? রিউ বলে, কালকে গেমটি খেলতে খেলতে তুমি ঘুমিয়ে পড়েছিলে আর ঘুমের মধ্যে সেই সিংহটিকে চিমেরা বলে ডাকছিলে। তারপরে চিজুরু রিউকে বলে, তুমি নিউ ইয়ারে কোনো গিফট চাও 500 ইয়েনের মধ্যে? রিউ বলে, মেসেজ টকার বাদে যে কোনো কিছু দিলেই হবে। চিজুরু রেগে যায়। রিউ বলে, আরে আমি মজা করছিলাম, আমার কোনো কিছু চাই না। চিজুরু রেগে বলে, আমি তোমাকে কোনো কিছু দিব, এটা তোমাকে কে বলেছে? রিউ বলে, কোনো সমস্যা নেই। চিজুরু সেখান থেকে চলে যেতে থাকে আর যেতে যেতে বলে, তুমি কি নিউ ইয়ারের দিন ফ্রি আছো? এটা বলে সে চুপ হয়ে যায় আর লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর রিউ বাসায় বসে থেকে ভাবতে থাকে, এখন আমার মনের কথা তাকে বলে দেওয়া উচিত। তারপরে আমাদের দেখানো হয় রাতে রিউয়ের কাছে কল আসে আর সে পরের সপ্তাহ নিয়ে কিছু কথা বলে। তারপরে আমাদের দেখানো হয় দ্বিতীয় দিন রিউ ক্লাসে বসে থেকে ভাবতে থাকে, আমার কি তাকে আমার মনের কথা বলে দেওয়া ঠিক হবে? তারপরে স্কুল শেষ হওয়ার পরে চিজুরু আয়ান এবং সাগোকে তার সাথে শপিং করতে যেতে বলে, কিন্তু আয়ানে মানা করে দেয় আর বলে, আজকে আমাকে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে। সে কয়েকদিন ধরে আমার সাথে দেখা করার জন্য জেদ করছে, সেজন্য আমি আজকে তোমার সাথে যেতে পারবো না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তখন সাহাকো বলে, আমি আজকে ফ্রি আছি। এটা শুনে চিজুরু অনেক খুশি হয়। সাহাকো তাকে বলে, তুমি কি কিনতে চাও? সে বলে, আমি রিউয়ের জন্য গিফট কিনতে চাই। তারপরে আমাদের দেখানো হয় কাজেহার ফ্রেন্ড একটি মেয়েকে প্রপোজ করার জন্য যেতে লাগে, কিন্তু তার ফ্রেন্ডরা তাকে আটকাতে থাকে আর বলে, তোমার এটা করা ঠিক হবে না। সেই ছেলেটি বলে, সেই মেয়েটি আমাকে সবসময় রোমান্টিক ভিডিও পাঠাই, সেই জন্য আজকে আমি তাকে প্রপোজ করবো আর আমি তাকে আমার মনের কথা খুলে বলবো যে আমি তাকে পছন্দ করি। এটা বলে সে সেই মেয়েটির কাছে যায় আর বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু সেই মেয়েটি বলে, আমি তোমাকে চিনি না। এটা শুনে তার মন ভেঙে যায়। তারপরে আমাদের দেখানো হয় সাহাকো আর চিজুরু শপিং করার জন্য আসে আর চিজুরু বলে, আমার কাছে 500 ইয়েন আছে, আমাকে এর মধ্যেই তার জন্য গিফট কিনতে হবে। তখনই সে একটি গ্লাভস দেখতে পাই আর সেটা দেখে অনেক খুশি হয় এবং বলে, আমি তার জন্য ভালো কিছু কিনতে না পারলেও এটা কিনতে পারবো। এটা বলে সে দেখে সেটি 2000 ইয়েনের। এটা দেখে সে তার পার্স দেখে সেখানে 2000 ইয়েন থাকে আর এটা দেখে সে অনেক খুশি হয় আর ভাবতে লাগে, আজকে সত্যি আমি অনেক ভাগ্যবান। তারপরে তারা দুজন শপিং করে বাড়িতে যেতে থাকে আর যেতে যেতে রাস্তায় সে একটি স্কার্ট দেখতে পাই এবং সেটি তার অনেক ভালো লাগে, কিন্তু সে সেটি কিনতে পারবে না। তারপরে তারা আবারও বাসা থেকে যেতে লাগে আর যেতে যেতে সাউকো সাহস করে চিজুরুকে বলে, তুমি কি কাউকে পছন্দ করো? যেটা শুনে চিজুরু বলে, হ্যাঁ, আর বলে, আমি তাকে ওয়ান সাইডেড লাভ করি আর আমরা একে অপরকে ছোট থেকে চিনি। সেই ছেলেটি আমাকে তার ভাইয়ের মতন মনে করে। এটা শুনে সাউকো ভাবতে লাগে চিজুরু রিউকে পছন্দ করে আর তারা দুজন সত্যি অনেক ভালো কাপল। তখনই চিজুরু বলে, আমি তার সাথে অনেকদিন ধরে দেখা করিনি, আমাদের তেমন দেখা হয় না। এটা শুনে সাউকো কোনো কিছু বুঝতে পারে না। সাউকো বলে, আমি একটি জিনিস বুঝতে পারছি না, আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি? চিজুরু বলে, হ্যাঁ করো। সাউকো বলে, তুমি কি রিউকে পছন্দ করো? চিজুরু হাসতে লাগে আর বলে, না, রিউ আমার ভাইয়ের মতন, আমি তো রিউয়ের বড় ভাইকে পছন্দ করি। এটা শুনে সাউকো অনেক নার্ভাস হয়ে যায় আর বলে, রিউ কি এটা সম্পর্কে জানে? চিজুরু বলে, হ্যাঁ, রিউ এটা সম্পর্কে সবকিছু জানে। তারপরে আমাদের দেখানো হয় কাজেহার রিউ ক্রিকেট খেলে বাসায় যেতে থাকে। কাজেহার বলে, আজকে শোইচির সাথে অনেক খারাপ হয়েছে, আমি তার মুড ভালো করার জন্য একটি পার্টি দিব, যেটার পরে তার মুড অনেক ভালো হয়ে যাবে। তো তুমি কি সামনের সপ্তাহে ফ্রি আছো? রিউ বলে, না, আমি ফ্রি নেই, কারণ নিউ ইয়ার দিন আমার বড় ভাই বাসায় আসছে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় দ্বিতীয় দিন চিজুরু সাহাকোকে কয়েকটি স্কার্টের ছবি দেখাতে থাকে আর বলে, আমাকে কোনটার সাথে মানাবে। তখন সেখানে কাজেহা চলে আসে আর কাজেহাকে দেখে চিজুরু তাকেও জিজ্ঞাসা করে, কাজেহা বলে, এটার প্রাইস কত? চিজুরু দেখে সেটার প্রাইস 15,000 ইয়েন আর এটা দেখে চিজুরু নার্ভাস হয়ে যায় আর বলে, আমার কাছে এত টাকা নেই, আমি কিছুদিন আগেই 2000 ইয়েন খরচ করে ফেলেছি। তখনই কাজেহা বলে, তুমি এটা নিউ ইয়ারে যে টাকাগুলো উঠবে সেটা দিয়ে কিনতে পারবে। চিজুরু বলে, না, ততদিনে অনেক দেরি হয়ে যাবে, আমি এটা নিউ ইয়ারের দিন পড়তে চাই যেন তোরু আমাকে নোটিস করে। এটা বলে চিজুরু অনেক লজ্জা পেয়ে যায় আর সাহাগো ভাবতে লাগে তো রিউয়ের বড় ভাইয়ের নাম তোরু। আর চিজুরু কাজেহাকে ধরে আর বলে, তুমি কি কোনো কিছু শুনেছো? কাজেহা ভয় পেয়ে যায় আর বলে, না, তোমার চিন্তা করার দরকার নেই, আমি কোনো কিছু শুনিনি। তখনই সেখানে আয়ানে আসে আর বলে, তোমরা সবাই এত নার্ভাস কেন? তারা সবাই দেখে আয়নের গালে আঘাত লেগেছে। চিজুরু এটা দেখে তার কাছে যাই আর বলে, তো সে কি তোমাকে ছেড়ে দিয়েছে? আয়নে বলে, না, আমি তাকে ছেড়ে দিয়েছি, সে আমাকে অনেক বিরক্ত করেছে আর কালকে আমি যখন তার সাথে দেখা করতে যাই তখন দেখা করার সাথে সাথে সে আমাকে চড় মেরেছে, তারপরে আবার ক্ষমা চাচ্ছিল, কিন্তু আমি তার কোনো কথা শুনিনি আর তাকে ছেড়ে দিয়ে চলে এসেছি। এটা শুনে সবাই অনেক চিন্তিত হয়ে যায়। আয়নে বলে, আমি সবকিছু আবার নতুন ভাবে শুরু করবো। আর এইসব শুনে চিজুরু কান্না করতে লাগে আরে বলে, আমার তোমার জন্য অনেক খারাপ লাগছে। তখনই কাজের ফ্রেন্ড আয়নের কাছে আসে আরে বলে, আমাকেও কালকে একটি মেয়ে রিজেক্ট করে দিয়েছে, তো আমি তোমার কষ্ট বুঝতে পারছি। এটা শুনে আয়নে রেগে যাই আর বলে, তুমি তোমার সাথে আমার তুলনা করো না। তখন রিউ সেখান থেকে উঠে চলে যায়। এটা দেখে কাজে তার পিছে যাই আর বলে, রিউ, তুমি কি এখনো চিজুরুকে কোনো কিছু বলোনি? রিউ বলে, না, এটা আমার জন্য অনেক কঠিন। কাজে বলে, তো এখন এসব কিছু চিজুরুর উপরে ডিপেন্ড করছে। রিউ বলে, হ্যাঁ, কারণ চিজুরু আমার ভাই সম্পর্কে কোনো কিছু জানে না। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় রিউ চিজুরুর বাসায় আসে। চিজুরু তাকে দেখে রেগে বলে, তুমি আমার রুমে নক না করে আসতে পারো না? আমি যদি এখন জামা কাপড় চেঞ্জ করতাম তখন কি হতো? রিউ বলে, তুমিও আমার রুমে আসার সময় কখনো নক করো না আর আমি সবসময় জামা কাপড় চেঞ্জ করতে থাকি। চিজুরু বলে, তুমি আমার বাসায় অনেকদিন পর আসলে, তো তোমার কি কোনো কিছু দরকার?
রিউ চিজুরুর কাছাকাছি চলে যায় আর তাকে কিছু একটা বলার চেষ্টা করে। তখন চিজুরুর নজর রিউয়ের গিফটের উপরে যায় আর সে দৌড়ে সেই গিফটের কাছে যায় এবং সেটি লুকাতে লাগে আর বলে তোমার এখন এখান থেকে যেতে হবে। রিউ তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সে তাকে জোর করে বের করে দেয়। তারপরে রিউ বাসার বাইরে চলে আসে। চিজুরুর বাসায় রাতে থাকবে সেই জন্য তার বাবা মাকে বাই বলে আর তার বাবা মা এটা দেখে অনেক খুশি হয়। তারপরে সে স্কুলে যেতে থাকে আর বলে আজকে রাতে আমি আর আয়নে একসাথে চিজুরুর বাসায় থাকবো, আমরা একসাথে গেম খেলবো আর অনেক মজা করব। তারপরে আমাদের দেখানো হয় স্কুলে রিউ চিজুরুর সাথে কথা বলার চেষ্টা করে, তখন সেখানে আয়নে আর সাহাকো চলে আসে আর তাদের দেখে চিজুরু তাদের কাছে চলে যায় আর পিছে তাকে রিউকে বলে তুমি কি আমাকে কোনো কিছু বলবে? রিউ বলে না কিছু না, আমি শুধু চাই তুমি আগামী 2 দিন আমার বাসায় না আসো। এটা শুনে চিজুরু নার্ভাস হয়ে যায় আর বলে এখন রিউয়ের আবার কি হলো? আয়নে বলে তুমি হয়তোবা তাকে রাগিয়ে দিয়েছো। তারপরে আমাদের দেখানো হয় আয়নে আর সাহাকো চিজুরুর বাসায় থাকে আর চিজুরু রিউয়ের উপরে অনেক রাগ করে আর বলে আজকে রিউয়ের জন্য আমাদের রাতের প্ল্যান নষ্ট হয়ে গেছে। আয়নে বলে এখনো কোনো কিছু নষ্ট হয়নি, আমরা এখনো ইচ্ছা করলে গেম খেলতে পারবো। চিজুরু বলে আমার প্ল্যান ছিল আজকে আমরা একটি গেম খেলবো আর সেই গেমটি রিউয়ের বাসায় আছে, আমি তোমাদের সাথে সেই গেমটি খেলতে চেয়েছিলাম। আয়নে বলে তুমি কি করেছো যার কারণে রিউ তোমার উপরে রেগে আছে? চিজুরু বলে আমি জানি না আমি কি করেছি, কিন্তু কালকে আমি তাকে আমার বাসা থেকে বের করে দিয়েছিলাম। আয়নে বলে তুমি তাকে তোমার বাসা থেকে বের করে দিয়েছিলে কেন? চিজুরু বলে আমি রিউয়ের থেকে একটি গিফট লুকাচ্ছিলাম যেন আমি তাকে সেটি সারপ্রাইজ দিতে পারি, কিন্তু আমি বুঝতে পারছি না সে এইটুকু বিষয়ে রাগ কেন করেছে আর সে আমাকে তার বাসায় যেতে মানা করে দিয়েছে, কিন্তু 2 দিন পরে তার জন্মদিন, তো আমি এখন কি করবো কোনো কিছু বুঝতে পারছি না। আয়নে বলে তো চলো আমরা গেম খেলবো, রিউ তোমাকে কালকে থেকে আসতে মানা করেছে, তো আজকে আমরা তার বাসায় যেতে পারবো আর আজকে তুমি তার সাথে দেখা করে তাকে বুঝাতে পারবে, তুমি তোমার সাথে সেই গিফটও নিয়ে এসো। সে যদি তোমার কথা বিশ্বাস না করে তাহলে তুমি তাকে সেই গিফটটি দেখিয়ে দিও আর সবকিছু বলে দিও। এটা শুনে চিজুরু আয়নাকে জড়িয়ে ধরে আর বলে তুমি অনেক বুদ্ধিমান। তারপরে আমাদের দেখানো হয় রিউয়ের বাসায় কাজেহা আর তার সব ফ্রেন্ড পার্টি করতে থাকে আর কাজেহা এবং রিউ একটু দূরে বসে থাকে। কাজেহা রিউকে বলে তো রিউ তুমি কি চিজুরুকে কোনো কিছু বলেছো? রিউ বলে আমি তাকে বলার জন্য সঠিক সময় পাচ্ছি না, সবকিছু যদি এইভাবে চলতে থাকে তাহলে চিজুরু আমার বড় ভাইকে দেখে ফেলবে আর আমি তাকে সেই অবস্থায় দেখতে চাই না। তখন সেখানে চিজুরুরা চলে আসে। চিজুরু সেখানে এত লোকজন দেখে অনেক অবাক হয়। চিজুরু বলে তোমরা এখানে কি করছো? তারা বলে আমরা আজকে সৌচিকে পার্টি দিয়েছি যেন তার মুড ফ্রেশ হয়ে যায়। সৌচি আয়নাকে দেখে তার দিকে যেতে লাগে আর বলে তুমি একদম সঠিক সময়ে এসেছো, আমাদের দুজনেরই মন ভেঙেছে, তো আজকে আমরা দুজন আনন্দ করব। আর এটা শুনে আয়না অনেক রেগে যায় কিন্তু সে তার রাগ কন্ট্রোল করে ফেলে। চিজুরু রিউকে দেখে বলে তুমি আমাকে কালকে থেকে আসতে মানা করেছো, সেই জন্য আমি আজকে তো আসতে পারি। রিউ বলে হ্যাঁ। তারপরে তারা সবাই তাদের জন্য জায়গা করে দেয় আর তারা সেখানে বসে পড়ে। তারপরে রিউ তাদের জন্য জুস নিয়ে আসতে যায়। এটা থেকে চিজুরু তার পিছিয়ে আসে আর তাকে বলে তুমি কি আমার উপরে রাগ করেছো? রিউ বলে না। চিজুরু তার কাছে এসে বলে তুমি কি সত্যি বলছো? রিউ বলে হ্যাঁ, কিন্তু তুমি কালকে আমার সাথে যেমন ব্যবহার করেছো সেটার জন্য আমার অনেক খারাপ লেগেছে। চিজুরু বলে সরি, আমাকে ক্ষমা করে দাও, তখন খারাপ ব্যবহার করার জন্য আমার কাছে একটি কারণ ছিল আর তুমি তখন যে কথাটি বলতে চেয়েছিলে সেটি এখন বলো। রিউ তাকে বলতে যাবে তখনই তার বাসার দরজা খুলে যায় আর সেখানে তার বড় ভাই আসে আর তৌরুকে দেখে চিজুরু দৌড়ে তার কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে। তৌরু হেসে বলে তুমি আগে থেকে অনেক বড় হয়ে গেছো। রিউ এসব দেখে বলে তুমি তো কালকে আসতে চেয়েছিলে। তৌরু বলে আজকে আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে, সেই জন্য আমি আজকে চলে এসেছি। আর উপর থেকে সবাই তৌরুকে দেখতে থাকে। কাজে হ্যাঁ তৌরুকে দেখে তার কাছে আসে আর তাকে হাই করে। তৌরু কাজে হাইকে দেখে বলে তুমিও অনেক বড় হয়ে গেছো আর তুমি তো তোমার চুলো লম্বা করে ফেলেছো। আর সেখানে আয়নে এবং সাহকো চলে আসে। সাহকো তৌরুকে দেখে বলে তাহলে এইটাই সেই ছেলে যাকে চিজুরু পছন্দ করে। তারপরে চিজুরু আয়নে এবং সাহকোকে তৌরুর সাথে পরিচয় করিয়ে দেয়। তখনই আয়নে বলে তৌরুকে আমার ভালো লেগেছে। এটা শুনে চিজুরু আয়নেকে তৌরু থেকে দূরে করতে লাগে। এটা দেখে তৌরু হাসতে লাগে আর বলে তুমি একদমই পাল্টাওনি। তখন এই চিজুরু নোটিস করে তৌরু তাকে এই জামা কাপড়ে দেখে ফেলেছে। সে তার সাথে স্কার্ট পরে দেখা করতে চেয়েছিল। সে রেগে রিউকে বলে সে আজকে আসবে, তুমি আমাকে আগে বলনি কেন? তখনই তৌরু দরজার দিকে তাকাই আর বলে তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসো। তখনই সেখানে একটি মেয়ে আসে আর মেয়েটিকে দেখে চিজুরু অনেক নার্ভাস হয়ে যায়। সে তৌরুকে জিজ্ঞাসা করে এটা কি তোমার গার্লফ্রেন্ড? তৌরু বলে হ্যাঁ, আমরা দুজন খুব তাড়াতাড়ি বিয়ে করব। এটা শুনে চিজুরু তার হোশ হারিয়ে ফেলে। আয়নে চিজুরুকে হোশে নিয়ে আসার চেষ্টা করতে থাকে। তৌরু তার গার্লফ্রেন্ডকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সে চিজুরুর কাছে আসে আর বলে সে আমাদের প্রতিবেশী, আমরা ছোট থেকে একে অপরকে চিনি, আমি তাকে আমার বোনের মতন মনে করি। চিজুরু এসব দেখে কোনো কিছু বুঝতে পারে না আর সে ডিপ্রেশনের মধ্যে তৌরুর গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। তৌরু তাকে দেখে বলে চিজুরু তোমাকে এত ডিপ্রেশনে লাগছে কেন? এটা শুনে সবাই নার্ভাস হয়ে যায়। তখনই কাজে হ্যাঁ বলে রিউ তৌরু এখন বাসায় এসেছে, তো আমাদের এখন এখান থেকে যেতে হবে, তোমাদের এখন বাসায় অনেক কাজ করতে হবে। তারপরে আমাদের দেখানো হয় তারা সবাই যেতে থাকে আর তৌরু বাইরে এসে চিজুরুকে বাই বলে। চিজুরু সেখান থেকে যেতে থাকে আর চিজুরুকে দেখে সাহাকোর অনেক খারাপ লাগে। অন্যদিকে কাজে হ্যাঁ রিউয়ের সাথে কথা বলতে থাকে। রিউ বলে অবশেষে চিজুরু এই কথাটি জেনে গিয়েছে, আমি জানি এখন তার অনেক খারাপ লাগছে, কিন্তু আমি এখানে কোনো কিছু করতে পারবো না। কাজে হ্যাঁ বলে আমি জানি তুমি চিজুরুকে নিয়ে চিন্তিত, কিন্তু এখানে তোমার কোনো ভুল নেই, আর কয়েকদিনের মধ্যে চিজুরু আবার স্বাভাবিক হয়ে যাবে। রিউ বলে না, আমি একদমই চিন্তিত না। তারপরে কাজে হ্যাঁ সেখান থেকে চলে আসে আর আস্তে আস্তে মনে মনে বলে রিউ চিজুরুকে সত্যি অনেক ভালোবাসে। তারপরে আমাদের দেখানো হয় চিজুরু আয়ানে আর সাকুর সাথে তার বাসায় কার্ড গেম খেলতে থাকে আর বলে আমি লাগারে 4 বার জিতেছি। আর আয়ানে এবং সাকু তাকে
কোনো কিছু বলতে পারে না আর ভাবতে থাকে সেই বাসায় আসার পর থেকে কার্ড গেমই খেলে যাচ্ছে। তারপরে সাউকো চিজুরুর সাথে কথা বলার চেষ্টা করে, তখনই আয়নে বলে, চিজুরু তুমি কি ঠিক আছো? চিজুরু বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি, আর আমি জানি সেই সময় আমি তোরুকে অভিনন্দন জানাইনি, আমি কালকে তাড়াতাড়ি গিয়ে তাকে অভিনন্দন জানিয়ে দিব, আর তার বিয়ে হচ্ছে, এটা আমার জন্য অনেক খুশির খবর। এটা বলে সে ঘড়ির দিকে দেখে আর বলে, অনেক দেরি হয়ে গিয়েছে, এখন আমাদের ঘুমিয়ে পড়া দরকার। তারপরে তারা সবাই শুয়ে পড়ে আর সাউকো শুয়ে থেকে ভাবতে থাকে চিজুরু তোরুকে সত্যি অনেক ভালোবাসতো, আর এসব হওয়ার কারণে তার অনেক খারাপ লেগেছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমার তাকে কি বলা উচিত। তারপরে আমাদের দেখানো হয় দ্বিতীয় দিন চিজুরু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, তারপরে সাউকো ঘুম থেকে উঠে যায় আর বলে, আমি জানি কালকে সারা রাত চিজুরু ঘুমায়নি, কারণ আজকে সে তোরুর সাথে দেখা করতে চাই। তারপরে আমাদের দেখানো হয় সাউকো আর আয়ানে তাদের বাসায় যেতে থাকে, আর তারা দুজন অনেক মন খারাপ করে থাকে। আয়ানে বলে, আমি জানি তখন চিজুরু কান্না করতে চেয়েছিল, কিন্তু সে আমাদের জন্য কান্না করেনি, সে অনেক স্ট্রং। তখনই সাউকো কান্না করতে লাগে আর বলে, আমি তখন তার জন্য কোনো কিছু করতে পারিনি, আমি তখন জানতাম সে অনেক মন খারাপ করে আছে, কিন্তু তাও আমি তাকে চেয়ার করতে পারিনি। আয়নে বলে, আমি তোমার ফিলিংসটি বুঝতে পারছি, কারণ আমরা একই নৌকাতে আছি, আমিও তাকে কোনো কিছু বলতে পারিনি। তারপরে আমাদের দেখানো হয় চিজুরু রিওর বাসার সামনে আসে, সেই বাইরে থেকে রিওর বাবার হাসির আওয়াজ শুনতে পাই। আওয়াজ শুনে সে ভাবতে লাগে আজকে রিওর বাবা অনেক খুশি, কারণ তার ছেলের বিয়ে হতে চলেছে, তো এখন কি আমার যাওয়া উচিত হবে? এটা বলে সে সেখানে বসে পড়ে, আর তার ছোটবেলার কথা মনে পড়ে, যেখানে সে রিওর সাথে ফাইট করার জন্য সবসময় আসতো, কিন্তু রিও সবসময় এক ঘুষিতে তাকে কান্না করিয়ে দিত, কিন্তু তরু এসে রিওকে শাসন করতো আর আমার কান্না থামাতো। আমি তরুকে ছোটবেলা থেকে পছন্দ করি, আমি সবসময় বিটলস ধরে তরুকে দেখাতাম, আর তরুর গার্লফ্রেন্ডরা সেটা দেখে ভয় পেয়ে যেত। এটা বলে চিজুরু বলে, আমি সবসময় তাকে এসব কেন দেখাতাম, আমার কাছে কি তাকে দেখানোর জন্য আর কিছু ছিল না? তখনই তার মনে পড়ে তরু সেই বিটলস গুলো দেখে অনেক খুশি হতো, আর বলে, আমি আগে থেকে তরুকে বিয়ে করতে চাইতাম, কিন্তু এখন এটা সম্ভব না। এটা বলে সে সেখান থেকে উঠে তার বাসার দিকে যে জগিং করতে থাকে, আর সে চিজুরুর কথা ভাবতে থাকে আর বলে, এত কিছু হওয়ার পরে চিজুরু কেমন আছে? তারপরে আমাদের দেখানো হয় তরু আবার নিজেদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে, আর যেতে যেতে বলে, সেই দিনের পর থেকে চিজুরু আমাদের সাথে দেখা করার জন্য আর আসেনি। তখন রিউয়ের বাবা বলে, সে এখন বড় হয়ে গিয়েছে আর তার কাছে করার জন্য অনেক কাজ আছে। তারপরে তরু বাসায় যাওয়ার আগে রিউকে বলে, তুমি চিজুরুকে বলে দিও আমি নিউ ইয়ারের দিন আবারও আসবো। রিউ বলে, আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব। তারপরে তরু সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের দেখানো হয় রাতে চিজুরু সেই সব ঘটনার সম্পর্কে ভাবতে থাকে, তখনই সে সেখানে রিউয়ের গিফটটি দেখতে পাই। তারপরে সে সেই গিফটটি উঠিয়ে রিউয়ের বাসার দিকে যেতে লাগে। তারপরে সে রিউয়ের বাসার সামনে গিয়ে দেখে রিউ তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। চিজুরুকে দেখে রিউ বলে, তরু আজকে দুপুরেই এখান থেকে চলে গিয়েছে, আর সে বলেছে সে নিউ ইয়ারেও আবার আসবে। চিজুরু বলে, তুমি আমাকে সেটা সম্পর্কে বলনি কেন? রিউ বলে, কিসের সম্পর্কে? চিজুরু বলে, তুমি আমাকে তরু সম্পর্কে বলনি কেন? রিউ বলে, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তার আগে জেনে গিয়েছো, আর তুমি এখন তাকে ভুলে যাও, এটাই সব থেকে ভালো হবে। এটা শুনে চিজুরু তার হাতে থাকা ব্যাগটি রিউয়ের দিকে ছুঁড়ে মারে, আর সেখান থেকে দৌড়ে চলে যায়। রিউ দেখে সেই ব্যাগের মধ্যে তার জন্য গিফট আছে। এটা দেখে সে বুঝতে পারে সেই দিন চিজুরু তাকে তার বাসা থেকে বের করে দিয়েছিল কেন। তারপরে আমাদের দেখানো হয় দ্বিতীয় দিন সাউকো স্কুলে যেতে থাকে আর ভাবতে থাকে, চিজুরু আমার জন্য অনেক কিছু করেছে, কিন্তু আমি তার জন্য কোনো কিছু করতে পারিনি, আমিও যদি তাকে সাহায্য করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। তারপরে সে স্কুলে চলে আসে, আর স্কুলে এসে তার সাথে আয়ানের দেখা হয়, আর আয়ানও সেই কথাটি ভেবে মন খারাপ করে থাকে। তারপরে সে সাউকোকে বলে, তোমার কি মনে হয় তারপরে কি চিজুরু রিউয়ের বাসায় গিয়েছিল আর সে কি তৌরুকে অভিনন্দন জানিয়েছিল? এটা ভেবে সাউকো কান্না করতে লাগে। আয়ানে বলে, সাউকো তোমাকে তোমার ফিলিংস এর উপর কন্ট্রোল রাখতে হবে, আমরা যদি চিজুরুর সামনে মন খারাপ করে থাকি তাহলে সেও আমাদের দেখে মন খারাপ করবে। এটা বলে সে ভাবতে লাগে, আমি সেদিন চিজুরুকে বলেছিলাম তুমি তৌরকে ভুলে যাও, তুমি তৌর থেকে ভালো ছেলে পাবে। এটা বলে সে আরো চিন্তিত হয়ে যায় আর বলে, আমি তাকে এই কথাটি বলেছিলাম কেন? এটা শুনে সাউকো বলে, তুমি তাকে কি বলেছিলে যেটা সম্পর্কে ভেবে তুমি এত নার্ভাস হচ্ছ? আর আয়ানে অনেক নার্ভাস এবং চিন্তিত হয়ে পড়ে, তাকে দেখে সাউকো চিন্তিত হয়ে পড়ে। তখনই সেখানে কাজে চলে আসে আর তাদেরকে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করে। তারপরে আমাদের দেখানো হয় কাজে সাউকো এবং আয়ানে একটি জায়গায় বসে থাকে। তারপরে সাউকো আর আয়ানে কাজে সবকিছু খুলে বলে। কাজে সবকিছু শুনে বলে, তাহলে তোমরা এটা নিয়ে চিন্তিত ছিলে? আয়ানে বলে, তুমি কি এসব সম্পর্কে আগে থেকেই জানতে? কাজে বলে, হ্যাঁ, কারণ প্রতি নিউ ইয়ারে আমি রিউয়ের বাসায় থাকতাম আর সেখানে চিজুরু থাকতো, সেই জন্য আমি এটা সম্পর্কে জানি। আয়ানে বলে, আমি জানি চিজুরুর অনেক মন খারাপ, কিন্তু সে সবার সামনে স্ট্রং হওয়ার নাটক করছে। সাউকো বলে, সেই সময় চিজুরু আমাদের সামনে খুশি হওয়ার নাটক করছিল, কিন্তু আমি জানি সে তখন অনেক মন খারাপ করেছিল আর তার মিনি স্কার্ট পরার স্বপ্ন স্বপ্ন রয়ে গেল। এটা বলে সাউকো কান্না করতে লাগে। তাদেরকে শান্ত করে কাজে বলে, চিজুরু কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আয়নে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার চিজুরুর কোনো খেয়াল নেই। কাজে বলে, আরে আমি এটা বোঝাতে চাইনি, আমি বলতে চাচ্ছি তাকে সামলানোর জন্য তোমরা দুজন আছো, সেই জন্য সে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এটা শুনে আয়নে আরো রেগে যায় আর বলে, তুমি কোনো কিছু জানো না। তখন স্কুলের ঘন্টা বেজে ওঠে। ঘন্টার আওয়াজ শুনে তারা তাদের ক্লাসের দিকে যেতে লাগে। তারপরে আমাদের দেখানো হয় চিজুরু ক্লাসে আসে। এসে ক্লাসে আয়নে আর সাউকোকে না দেখতে পেয়ে বলে, তারা আজকে স্কুলে আসতে অনেক দেরি করে ফেলেছে। তখন সে রিউকে দেখতে পাই, আর রিউকে দেখে সে তার মুখ ঘুরিয়ে নেয়, আর রিউ সেখানে বসে থেকে মনে মনে বলে, অবশেষে চিজুরু একটু শান্ত হয়েছে। তখন সেখানে আয়নের সাউকো চলে আসে। তাদের দেখে চিজুরু তাদের গুড মর্নিং জানাই আর বলে, কালকে তোমাদেরকে আমার বাসা থেকে তাড়াতাড়ি চলে যেতে হয়েছে, সেই জন্য আমাকে ক্ষমা করে দাও। আয়নে বলে, আরে না, কোনো সমস্যা নেই। তখন সাউকো কান্না করতে লাগবে। সেই সময় আয়নে তাকে বলে, আমাদেরকে সিটে গিয়ে বসতে হবে। তারপরে তারা সবাই নিজেদের সিটে গিয়ে বসে পড়ে। তারপরে আয়নে সাউকোকে একটি চিঠি দেয়, সেখানে লেখা থাকে, আমাদেরকে চিজুরুর সামনে নরমাল ভাবে থাকতে হবে, না হলে তার
অনেক খারাপ লাগবে। সাহাকো বলে আমি চিজুরুর সামনে কান্না করবো না আর নর্মাল ভাবে থাকবো। তারপরে আমাদের দেখানো হয় টিফিন টাইমে চিজুরু সাহাকো আর আয়নের জন্য দোকান থেকে কিছু নিয়ে আসার জন্য যেতে থাকে আর চিজুরুকে যেতে দেখে রিও তার পিছে পিছে যেতে লাগে। তারপরে আমাদের দেখানো হয় চিজুরু দোকানে এসে অনেকগুলা জিনিস অর্ডার দেয়, যেটা দেখে সেখানকার সবাই অনেক অবাক হয়ে যায়। তারপরে সেই সব জিনিস কিনে আসতে থাকে। তখনই রাস্তাতে তার সাথে রিওর দেখা হয়ে যায়। রিও চিজুরুকে ডাকে কিন্তু চিজুরু তাকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে থাকে। রিও তাকে আটকায় আর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তখনই চিজুরুর হাত থেকে সবকিছু পড়ে যায়। চিজুরু এটা দেখে রেগে বলে তুমি কালকের জন্য আমার থেকে ক্ষমা চাইতে এসেছো? রিও বলে না, আমি তোমার থেকে কালকের জন্য ক্ষমা চাইতে আসিনি। এটা শুনে চিজুরু আরো রেগে যায় আর সে তরুর রাগ রিওর উপরে দেখাতে লাগে আর তার চিল্লানোর আওয়াজ শুনে সেখানে লোকজন জড়ো হয়ে যায় আর সেখানে আয়ন এবং সাহাকো চলে আসে। চিজুরু রিওকে বলে কালকে রাতে আমি তরুর সাথে দেখা করার জন্য যাইনি, আমি তোমাকে তোমার বার্থডে গিফট দেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু তুমি আমার সাথে অনেক খারাপ ভাবে কথা বলেছো আর তোমার জন্য বার্থডে প্ল্যানটি নষ্ট হয়ে গিয়েছে। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। রিও তাকে তার খাবারের জিনিসগুলা উঠিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু চিজুরু সেটা না নিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। তারপরে কিছু দূর দৌড়ে যাওয়ার পরে স্কুলের বারান্দা দিয়ে হাঁটতে থাকে। তখনই তার কাছে সাহাকো আর আয়নে আসে। তাদের দেখে চিজুরু বলে তোমরা এখানে কি করছো? আয়নে বলে তুমি কি ঠিক আছো? আমরা তোমাকে নিয়ে অনেক চিন্তিত। চিজুরু বলে আরে না, আমি একদম ঠিক আছি। কালকে রাতে আমার আর রিওর মধ্যে একটু ঝামেলা হয়েছিল, সেই জন্য আমরা ফাইট করছিলাম। তখন সাহাকো বলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। এটা বলে সে কান্না করতে লাগে। সাহাকোকে কান্না করতে দেখে চিজুরু কান্না করতে লাগে। চিজুরুকে কান্না করতে দেখে সাহাকো আর আয়নে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। চিজুরু কান্না করতে করতে বলে আমি কালকে রাতে রিউকে তার গিফট দিতে গিয়েছিলাম, কিন্তু রিউ তখন আমার সাথে ভালোভাবে কথা বলেনি আর সে তরুর কথা শুরু করে দিয়েছিল। সেই জন্য আমার মুড অনেক খারাপ হয়ে গেছিল। সেই জন্য আমি তার গিফট তার দিকে ছুড়ে মারি আর সেখান থেকে দৌড়ে চলে আসি। এখানে সব দোষ রিউয়ের, আমি তাকে হেট করি আর রিউ একটি জায়গা থেকে তাদের সব কথা শুনে ফেলে আর তাদের কথা শুনে সে সেখান থেকে চলে যায়। আয়নে চিজুরুকে রিউয়ের দোষ দিতে দেখে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, এইসব সবকিছু রিউয়ের দোষ। এটা বলে সে মনে মনে বলে এখন চিজুরু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, কারণ সে সবসময় অন্যদের দোষ দেয় আর তাকে অন্যদের দোষ দিতে দেখে আমার অনেক ভালো লাগছে। আর অবশেষে তরুর দেওয়া ঝাটকা থেকে সে আস্তে আস্তে বেরিয়ে আসছে। তখনই চিজুরু তাদের জড়িয়ে ধরে আর বলে আমি তোমাদের অনেক চিন্তায় ফেলে দিয়েছিলাম, সেই জন্য আমাকে ক্ষমা করে দাও। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় স্কুল শেষ হওয়ার পরে তারা সবাই বাসায় যেতে থাকে আর চিজুরুর মুড একদম ভালো হয়ে যায়। সে তাদের বলে সাহাকোর সাথে কান্না করার পরে আমার অনেক ভালো লাগছে, তো এখন আমার সাথে কে কে খাবে? আর সে অনেক খুশি থাকে। তারপরে আমাদের দেখানো হয় সন্ধ্যার সময় রিউ কাজে কল দেয় আর বলে আমার কাছে অনেকগুলো খাবারের জিনিস আছে, তো তুমি কি আমার সাথে সেগুলো খাবে? আর এইসব খাবার চিজুরুর। আর সে চিজুরুর দেওয়া গিফট দেখে তৃতীয় দিন চিজুরু স্কুলে আসে আর সে একদম নর্মাল হয়ে যায়, কিন্তু সে রিউয়ের সাথে কোনো কথা বলে না। তারপরে স্কুল শেষ হওয়ার পরে চিজুরু বলে আজকে আমার পার্টি করতে ইচ্ছা করছে। তারপরে আমাদের দেখানো হয় তারা তিনজন ক্যারিওকে আসে পার্টি করার জন্য আর চিজুরুকে দেখে সাহাকো বলে এখন চিজুরু একদম নর্মাল হয়ে গিয়েছে। তারপরে আমাদের দেখানো হয় তারা সবাই বাসার দিকে যেতে থাকে আর চিজুরু বলে পার্টি করার কারণে আমার মুড একদম ফ্রেশ হয়ে গেছে আর আমার এখন রিউয়ের উপরেও রাগ হচ্ছে না। এটা শুনে সাহাকো অনেক খুশি হয়। তখনই চিজুরু বলে আমি বাসায় যাওয়ার আগে র্যামেন খাওয়ার জন্য যাবো। সাহাকো বলে তো তুমি রিউয়ের বাবার দোকানে যাবে? চিজুরু বলে না, আমি যদি এখন রিউয়ের মুখ দেখি তাহলে আমার আবার রাগ উঠে যাবে। এটা শুনে আয়নে হাসতে লাগে আর বলে এটা অনেক ভালো, আমি এটা দেখে খুশি। তখন আমাদের সাথে রিউ ছিল, রিউয়ের জন্যই তুমি তোমার রাগ কন্ট্রোল করতে পেরেছো। চিজুরু বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো। আর রিউয়ের সাথে কথা বলে আমি জানতে পেরেছি সামনের সপ্তাহে আমি আবারও তরুর সাথে দেখা করতে পারবো, কিন্তু আমি এটা সম্পর্কে আর কোনো কথা বলতে চাই না। আয়নে বলে তুমি তরুকে আবার যখন দেখবে তখন তুমি তাকে কি বলবে? চিজুরু বলে আমি তাকে প্রপোজ করে দেবো। এটা শুনে তারা দুজন অবাক হয়ে যায়। তখনই চিজুরু বলে আমার কথাটি সত্যি মনে করো না, আমি তরুকে প্রপোজ করবো না, কারণ আমি জানি সে আমাকে কি রিপ্লাই দেবে। তখনই তারা সবাই সেখানে তরুকে দাঁড়িয়ে থাকতে দেখে। তরু বলে আমি চিজুরুর সাথে একা কথা বলতে চাই। চিজুরু বলে তুমি এখানে কি করছো? তরু বলে আমি এখানে তোমার সাথে দেখা করার জন্য এসেছি। তারপরে এই চিজুরু তরুর সাথে যেতে লাগে। তখনই সাহাকো তাকে বলে তুমি হয়তোবা খেয়াল করোনি, তুমি এখন মিনি স্কার্ট পরে আছো। চিজুরু মুচকি হাসে আর তরুর সাথে চলে যায়। সাহাকো মনে মনে বলে সে যেন এইবার তার সাথে মন খুলে কথা বলতে পারে। তারপরে আমাদের দেখানো হয় রিউ জগিং করতে থাকে। তখনই সে তরু আর চিজুরুকে একসাথে দেখতে পাই আর চিজুরু তরুর সাথে কথা বলতে থাকে। সে তাকে জিজ্ঞাসা করে তুমি আবার কখন এসেছো? তরু বলে আমি কিছুক্ষণ আগে এসেছি আর আমি আজকে রাতেই এখান থেকে চলে যাব, কালকে সকালে আমার কিছু কাজ আছে। আর চিজুরু অনেক খুশি হয় কারণ তরু তার সাথে দেখা করার জন্য এসেছে। তারপরে সে তরুর সামনে গিয়ে তার মিনি স্কার্ট দেখাতে লাগে। তরু তালি দিয়ে বলে তুমি অনেক সুন্দর নেচেছো। চিজুরু এটা শুনে পাগল সেজে যায় আর বলে মিনি স্কার্টে আমাকে কেমন লাগছে? তরু বলে আমি তোমাকে যতবার দেখেছি ততবারই তোমাকে ছোট জামা কাপড়ে দেখেছি। চিজুরুর মনে পড়ে সে ছোটবেলায় ছোট জামা কাপড় পরতো, পরে তরুর আগে পিছিয়ে ঘুরতো, সেজন্য তার তাকে ছোট জামা কাপড়ে দেখে অভ্যাস আছে। তখনই তরু বলে এখন অনেক ঠান্ডা পড়ছে আর আমরা অনেক বড় হয়ে গেছি, তো তুমি ছোট জামা কাপড় পরে ঘুরতে পারো না। চিজুরু বলে তুমি এখনো বড় হওনি। তরু বলে আমি 24-এর হয়ে গিয়েছি আর আমার মনে হয় তোমার নজরে আমি এখন বয়স্ক একজন মানুষ। চিজুরু মনে মনে বলে তরু এখনো আমাকে একটি ছোট বাচ্চা মনে করে। তারপরে তরু একটি শপে গিয়ে দুইটি খাবার জিনিস নিয়ে আসে আর সেই দুইটি খাবার অর্ধেক করে চিজুরুকে দেয় আর বলে আমার এখনো মনে আছে তুমি আগে এই দুইটির মধ্যে কোনটা খাবে এটা ডিসাইড করতে পারতে না, আর আমি সেখানে এসে দুইটি খাবারই কিনে নিতাম আর দুইটি থেকে অর্ধেক করে তোমাকে দিতাম আর তোমাকে বলতাম তুমি যেন রিউকে এটা সম্পর্কে না বলো। তারপরে তারা দুজন সেখান থেকে যেতে থাকে আর কিছু দূর গিয়ে তরু একটি লাইটের দিকে ইশারা করে আর বলে তোমার কি সেই জায়গাটির কথা মনে আছে? আমি আমার ফ্রেন্ডের সাথে হাই স্কুলে এই রাস্তা দিয়ে যেতাম আর আমি সবসময় একটি বাচ্চাকে সেই লাইটের নিচে দাঁড়িয়ে থাকতে দেখতাম। এটা শুনে চিজুরু
চিজুরু ভয় পেয়ে যায় আর বলে, হঠাৎ করে তরু আমাকে ভূতের গল্প শোনাতে লাগলো কেন? তরু বলে, তুমি কি ভুলে গেছো সেই বাচ্চাটি কে ছিল? সেই বাচ্চাটি আর কেউ না, তুমিই ছিলে। তুমি আমাকে দেখানোর জন্য জোনাকি পোকা ধরতে, আর তোমাকে দেখে আমি সবসময় ভয় পেয়ে যেতাম। এসব শুনে চিজুরু অনেক লজ্জা পেয়ে যাই। তরু বলে, তারপরে আমি তোমাকে তোমার বাসায় ধুয়ে আসতে যেতাম, আর রাস্তায় তারা দেখে আমরা সেগুলো সম্পর্কে কথা বলতাম। চিজুরু এসব শুনে অনেক খুশি হয় আর বলে, তোমার এসব কথা এখনো মনে আছে? তরু বলে, হ্যাঁ, আমার সব কথা মনে আছে। চিজুরু মনে মনে বলে, ছোটবেলায় তরু যখন আমাকে কি বলে ডাকতো তখন তার মুখে একটি হাসি থাকতো, আর তার সেই হাসিটি আমার সব থেকে বেশি ভালো লাগতো। তারপরে হাঁটতে হাঁটতে তারা একটি মাঠের কাছে আসে। এসে তরু বলে, তোমার কি এই মাঠের কথা মনে আছে? এখানে তুমি আর রিউ খেলাধুলা করতে, আর রিউ সবসময় তোমাকে মারতো। এটা শুনে চিজুরু লজ্জা পেয়ে যায় আর বলে, তো তোমার এই কথাও মনে আছে? তরু বলে, রিউ কি এখনো তোমার সাথে মারামারি করে? এটা শুনে চিজুরু নার্ভাস হয়ে যায় আর বলে, রিউ এখন আর আমাকে মানে না। এটা বলে সে মনে মনে বলে, আমি তাকে মিথ্যে কথা বলছি, কারণ কালকে আমি রিউ এর জন্য কান্না করেছি। তরু বলে, রিউ অনেক ভালো, সে কখনো মিথ্যে বলে না, আর তোমরা ছোটবেলায় যেমন লড়াই করতে এখনো তেমন লড়াই করো। এটা দেখে বোঝা যায় তোমরা একে অপরের অনেক কাছাকাছি। তো এখন কি তোমাদের মধ্যে ফাইট হয়? চিজুরু বলে, হ্যাঁ। তারপরে তরু বলে, এই পোশাকটিতে তোমাকে অনেক ভালো লাগছে, আমি এখন খেয়াল করছি তুমি তো হাই স্কুলে চলে গিয়েছো। চিজুরু বলে, আমি মনে করেছিলাম তুমি এত তাড়াতাড়ি বিয়ে করবে না, কিন্তু তুমি এত তাড়াতাড়ি বিয়ে করছো কেন? তরু বলে, এই প্রশ্নটি অনেক অদ্ভুত। চিজুরু বলে, না, এটা অদ্ভুত না, তোমার কেবল 24 বছর বয়স। তরু বলে, আমি বিয়ে করছি কারণ আমি বুঝে গিয়েছি আমি সেই মেয়েটির সাথে পুরো জীবন কাটাতে পারবো। চিজুরু বলে, তোমার গার্লফ্রেন্ড অনেক কিউট আর অনেক ভালো। তরু বলে, হ্যাঁ, সে অনেক কিউট, কিন্তু তার অনেক তাড়াতাড়ি রাগ উঠে যায়। তারপরে তরু চিজুরুকে চি করতে বলে। চিজুরু চি করে। তরু বলে, এইভাবে না, ভালোভাবে করো। চিজুরু ভালোভাবে চি করে। তরু বলে, তুমি এখন ইসমাইল করলে। চিজুরু এটা শুনে বুঝতে পারে তরু তাকে চি বলার সময় ইসমাইল কেন করতো। তারপরে তারা আগাতে থাকে। কিছু দূর যাওয়ার পরে চিজুরু তাকে আই লাভ ইউ বলে। তরু তাকে আই লাভ ইউ বলে। চিজুরু হেসে বলে, আমি জানতাম সে আমাকে এটাই বলবে, কিন্তু তার এই উত্তরের কোনো মানে নেই, কিন্তু তাও এটা শুনে আমার অনেক ভালো লাগছে। তারপরে সে বলে, আমি শুধু তোমার প্রতিবেশী, তোমার ছোট বোন না। এটা শুনে তরুর খারাপ লাগে, কিন্তু সে চিজুরুর মাথায় হাত রেখে বলে, আমি সবসময় তোমাকে আমার ছোট বোনের মতো মনে করেছি। রিউ অনেক কিউট, কিন্তু তুমি তার থেকে বেশি কিউট। এটা শুনে চিজুরু অনেক ভালো লাগে। তারপরে তরু চিজুরুকে তার বাসার সামনে থুয়ে তার বাসার দিকে যেতে লাগে। তখনই চিজুরু তাকে আটকায় আর তাকে বিয়ের জন্য অভিনন্দন জানাই। তারপরে আমাদের দেখানো হয় রিউ জগিং করে তার বাসায় আসে। এসে দেখে তরু সেখান থেকে চলে যাচ্ছে। রিউকে দেখে তরু বলে, তুমি অনেক তাড়াতাড়ি জগিং করে চলে এসেছো। রিউ বলে, চিজুরু কোথায়? তরু বলে, তোমার চিন্তা করার দরকার নেই, আমি তাকে বাসায় ধুয়ে এসেছি। রিউ বলে, তুমি অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছ। তরু বলে, আমার অনেক কাজ আছে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। তারপরে রিউ দৌড়ে তার বাসায় যায় আর সেই খাবারগুলো নিয়ে এসে তরুকে দেয় এবং বলে, এটা তুমি তোমার সাথে নিয়ে যাও। তরু তাকে ধন্যবাদ জানাই। তখনই সে দেখে রিউ এখন তার হাইটের হয়ে গেছে। এটা দেখে সে অনেক বেশি খুশি হয় আর বলে, তুমি অনেক তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছো। রিউ বলে, হ্যাঁ, আমি এখন হাই স্কুলে চলে এসেছি। তরু বলে, তোমাকে আর চিজুরুকে একসাথে অনেক ভালো লাগে। এটা বলে সে সেখান থেকে চলে যেতে লাগে। তখনই রিউ বলে, তোমার থেকে চিজুরুকে আমার সাথে বেশি মানাই। তরু এটা শুনে হেসে তাকে গুড লাক জানাই আর সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের দেখানো হয় রিউ চিজুরুর সাথে দেখা করার জন্য চিজুরুর বাসায় আসে, কিন্তু তার আম্মু তাকে বলে সে এখনো বাসায় আসেনি। রিউ বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাকে খুঁজতে যাচ্ছি। চিজুরুর আম্মু তাকে ধন্যবাদ জানাই। তারপরে আমাদের দেখানো হয় চিজুরু একটি বোর্ডের কাছে বসে থাকে। তখন রিউ সেখানে আসে আর তার পাশে বসে পড়ে। রিউকে দেখে চিজুরু বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও নাকি আমার সাথে ফাইট করতে এসেছো? রিউ বলে, কোনোটাই না। চিজুরু বলে, তো তুমি এখানে কিসের জন্য এসেছো? রিউ বলে, আজকে তরু স্পেশালি তোমার সাথে দেখা করার জন্য এসেছিল। সে তার বাসায় গিয়ে তার কাজ তাড়াতাড়ি শেষ করে তোমার সাথে দেখা করার জন্য এসেছিল। চিজুরু বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই না। রিউ বলে, ঠিক আছে, আমি এখানে চুপচাপ বসে থাকবো। চিজুরু বলে, তোমার বার্থডের দিন তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমাকে ক্ষমা করে দাও। রিউ বলে, কোনো সমস্যা নেই, কারণ তুমি সেই ছিলে যার আমার বার্থডের কথা মনে ছিল, আর সেই গিফটের জন্য তোমাকে ধন্যবাদ। চিজুরু বলে, আমি আগে তরু সম্পর্কে যেগুলো ভাবতাম সেগুলো সবকিছু ভুল ছিল, কারণ আমি আজ পর্যন্ত তাকে একটি বড় ভাইয়ের মতন করে দেখেছি, কিন্তু আমি সেই ফিলিংসটি বুঝতে পারিনি। রিউ বলে, না, এরকম কিছুই না, আমি সবকিছু জানি, তুমি তরুকে পছন্দ করো। চিজুরু এর শুনে অবাক হয়ে যায় আর কান্না করতে যেতে থাকে। তখনই চিজুরু তাকে পিছে থেকে ডাকে। চিজুরুকে দেখে সাহক অনেক খুশি হয়। তারপরে তারা দুজন একসাথে স্কুলে আসে। স্কুলে এসে চিজুরুর সাথে রিউয়ের দেখা হয় আর চিজুরু রিউয়ের সাথেও ভালোভাবে কথা বলে। এটা দেখে সাহকের অনেক ভালো লাগে। তারপরে আমাদের দেখানো হয় চিজুরুর সেকেন্ড সেমিস্টারে নাম্বার ভালো আসে না, যার কারণে তাকে রিমিডল ক্লাস আবারও করা লাগবে। সেই জন্য চিজুরু অনেক নার্ভাস হয়ে যায়। তারপরে সে রিউকে বলে, তুমি এসব টেস্টে কিভাবে পাস করেছো? রিউ বলে, আমি নিজেও জানি না। তখনই কাজে হ্যাঁ বলে, আমার মনে হয় রিমিডল ক্লাস ক্রিসমাসের আগে শেষ হয়ে যাবে, আমাদের স্কুলে ছুটি থাকবে, তো সেই দিন একটি পার্টি রাখলে কেমন হয়? এটা শুনে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়। তাকেও এটা শুনে অনেক খুশি হয় আর ভাবতে লাগে ক্রিসমাসে সবাইকে একসাথে কেমন লাগবে। এটা ভাবার পরে সে কাজেকে বলে, আমিও কি এই পার্টিতে আসতে পারি? কাজে হ্যাঁ বলে, আমি সবাইকে এই পার্টিতে রাখছি। আইনে বলে, এবার আমিও এই পার্টিতে থাকবো, কারণ এবার আমার বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাওয়া লাগবে না। কাজে হ্যাঁ বলে, যারা যারা এই পার্টিতে আসবে তারা তারা এই পেপারটিতে সাইন করে দাও। এটা বলে সে সেই পেপারটি বোর্ডে লাগিয়ে দেয়। তারপরে আমাদের দেখানো হয় স্কুল শেষ হওয়ার পরে সাহাকো সেই পেপারটি দেখতে থাকে আর ভাবতে থাকে, আমিও সবার সাথে এই পার্টিতে এনজয় করতে চাই, কিন্তু এটা করার আগে আমাকে আমার পরিবার থেকে পারমিশন নেওয়া লাগবে। তখনই সেখানে কাজে হ্যাঁ চলে আসে আর সে দেখে সাহাকো সেই পেপারটিতে তার নাম লিখেনি। এটা দেখে সে বলে, তোমার এই পার্টিতে আসা দরকার। সাহাকো বলে, আমিও পার্টিতে আসতে চাই, সেই জন্য আমি আমার পরিবারের সাথে এটার সম্পর্কে কথা বলবো। তারপরে আমাদের দেখানো হয় সাহাকো বাসায় বসে থেকে চিজুরু আর আয়ানের জন্য ক্রিসমাস গিফট বানাতে থাকে আর সে তার বাবা মার জন্য গিফট বানায়। তারপরে সে ভাবতে থাকে তার কাজে কি গিফট দেওয়া উচিত, আমি কি তাকে একটি মাফলার দেবো নাকি একটি ক্যাপ দেবো। এটা ভেবে সে কাজে
কাজেহাকে দেওয়ার জন্য একটি ক্যাব বানাতে লাগে। তখনই তার আম্মু তাকে বলে তোমার বাবা চলে এসেছে। এটা শুনে সাহাগো দৌড়ে তার বাবার কাছে আসে আর ক্রিসমাসে যাওয়ার জন্য পারমিশন নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখন সে দেখে তার বাবা ক্রিসমাস নিয়ে অনেক এক্সাইটেড আর সে সাহাগোর সাথে ক্রিসমাস বানাতে চায়। এটা দেখে সাহাগো তাকে কোনো কিছু বলতে পারে না আর তার বাবা মা দুইজনেই এই ক্রিসমাস নিয়ে অনেক এক্সাইটেড থাকে, সেই জন্য সাহাগো কোনো কিছু বলতে পারে না। তারপরে সে দ্বিতীয় দিন আয়না আর চিজুরকে বলে আমি এই ক্রিসমাসে তোমাদের সাথে থাকতে পারবো না। এটা শুনে আয়না এবং চিজুর অনেক অবাক হয় আর তাকে বলে তুমি কি কিছুক্ষণের জন্য আসতে পারবে না। সাহাগো বলে ক্রিসমাসের পুরো দিন আমার বাসায় আনন্দ করা হয়, সেই জন্য আমি আসতে পারবো না। এটা বলে সে তার গিফট বের করে আর বলে আমি কালকে তোমাদের সাথে দেখা করতে পারবো না, সেই জন্য আমি তোমাদেরকে এই গিফটটি আজকে দিচ্ছি। তারা সেই গিফটটি দেখে বলে এই গিফট কে বানিয়েছে। সাহাগো বলে এগুলো আমি বানিয়েছি। এটা বলে সে চুপ হয়ে যায় আর বলে হয়তো বা এই গিফটটি তাদের ভালো লাগবে না, কিন্তু আয়না আর চিজুর অনেক খুশি হয় আর বলে এই গিফটটি পেয়ে আমাদের অনেক ভালো লাগছে। তখন সেখানে কাজে আসে আর তাদেরকে এসব সম্পর্কে জিজ্ঞাসা করে। আয়নে তাকে সবকিছু খুলে বলে, বলার পরে মনে মনে বলে সে এইসবের জন্য জেলাস ফিল করছে, কিন্তু কাজে হাসতে লাগে আর বলে তোমরা দুজন অনেক লাকি। এটা শুনে সাহাগো ভাবতে লাগে আমার মনে হয় কাজে আর আমার গিফটটি ভালো লাগবে। তারপরে কাজে সাহাগোকে কালকের প্ল্যানের সম্পর্কে জিজ্ঞাসা করে। আয়নে আর চিজুর তাকে বলে কালকে সাহাগো পার্টিতে আসতে পারবে না, কারণ তার পরিবার ক্রিসমাস নিয়ে অনেক এক্সাইটেড আর তারা বাসায় আনন্দ করতে চায়, সেই জন্য সে কালকে আসতে পারবে না। এটা শুনে কাজে আর খারাপ লাগে, কিন্তু সে কোনো কিছু বলে না। তখন তার বন্ধুরা পার্টির জায়গা সিলেক্ট করার জন্য তাকে ডাকে এবং সে সেখান থেকে চলে যায়। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় ক্রিসমাসের দিন সাহাগো কাজের জন্য গিফট তৈরি করে ফেলে। তারপরে সে তার রুম থেকে বেরিয়ে চলে আসে। তখন সেখানে তার বাবা আসে আর তার বাবা সেই ক্যাপটি দেখে পড়ে ফেলে আর বলে সাহাগো আমার অনেক খেয়াল রাখে, সে হয়তোবা বুঝে গিয়েছিল তার বাবার একটি ক্যাফের দরকার, সেই জন্য সে আমার জন্য এই ক্যাপটি বানিয়েছে। এটা দেখে সাহাগো অনেক নার্ভাস হয়ে যায় আর তার বাবা সেই ক্যাপটি দেখে অনেক খুশি হয় আর তার বাবাকে খুশি দেখে সাহাগো বলে এটা আপনার পছন্দ হয়েছে, এটা দেখে আমার অনেক ভালো লাগছে। তারপরে তারা সবাই একসাথে ক্রিসমাসের প্রস্তুতি নিতে থাকে এবং সন্ধ্যার সময় একসাথে ক্রিসমাসের আনন্দ নেয়। আর সাহাগো ঘড়ি দেখে দেখে বলে আমার বন্ধুরা সেখানে মজা করছে, আমিও সেই পার্টিতে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন সেটা সম্ভব না। তখন তাদের বাসায় কল আসে, সাহাগো কল ধরে আর দেখে উপর থেকে চিজুরু কথা বলছে। চিজুরু বলে আমরা এখানে অনেক মজা করছি, কিন্তু তুমি এখানে থাকলে আরো বেশি ভালো লাগতো। চিজুরু কথা বলার পরে আয়নেকে ফোন দিয়ে দেয়। আয়নে কথা বলার পরে কাজেকে ফোন দেয়। কাজে তার সাথে কথা বলে, কিন্তু সাহাগো কাজের আওয়াজ শুনে কোনো কিছুই বলে না আর তাদের পার্টি সম্পর্কে ভেবে সে কান্না করতে লাগে। এটা দেখে সাহাগোর বাবা মা কোনো কিছু বুঝতে পারে না আর কাজেও সাহাগোর কান্নার আওয়াজ শুনে নেয়। তখন সাহাগোর আম্মু সাহাগোর থেকে ফোন নিয়ে নেয় আর কাজের সাথে কথা বলতে লাগে। কাজে সাহাগোর আম্মুকে সবকিছু করে বলে দেয়। সবকিছু শুনে সাহাগোর আম্মু বলে তোমাদের সেখানে অনেক মজা হচ্ছে। কাজে বলে এখানে সাহাগো থাকলে আরো ভালো লাগতো। তারপরে সাহাগো তার বাবাকে গিয়ে বলে আমি কি কিছুক্ষণের জন্য আমার ফ্রেন্ডের সাথে পার্টি করতে যেতে পারি। সাহাগোর বাবা তাকে একটি গিফট দেয় আর বলে আমি আজকে তোমাকে এটা দিতে চেয়েছিলাম। সাহাগো সেই গিফটটি খুলে দেখে সেটার মধ্যে একটি ফোন আছে। সাহাগোর বাবা বলে তুমি এখন বড় হয়ে গেছো, এখন তোমার ফোনের দরকার আছে, কিন্তু তুমি আমার থেকে কখনো কোনো কিছু চাও না, সেই জন্য আমি আজকে তোমাকে এই গিফট দেওয়ার সম্পর্কে ভেবেছিলাম। সাহাগো সেই গিফটটি দেখে অনেক খুশি হয়। সাহাগোর বাবা বলে তুমি এখন যেতে পারো, তোমার দেরি হয়ে যাচ্ছে, আমি শুধু এই গিফটটি পেয়ে তোমার রিয়াকশন কেমন হয় এটা দেখতে চেয়েছিলাম। তারপরে সাহাগো রেডি হয়ে সেখান থেকে চলে যায় আর সাহাগোর বাবা সেখানে বসে থেকে ভাবতে থাকে সাহাগো অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তারপরে আমাদের দেখানো হয় সাহাগো দৌড়ে সেই জায়গায় যেতে থাকে, কিন্তু সেই জায়গা তার বাসা থেকে অনেক দূরে, তার যেতে যেতে অনেক সময় লাগে, যার কারণে পার্টি শেষ হয়ে যায় আর সবাই নিজেদের বাসায় যেতে লাগে। সাহাগো দৌড়ে সেখানে এসে দেখে সেখানে কেউ নেই। তখন সে দেখে রাস্তায় কাজে দাঁড়িয়ে আছে। কাজে বলে আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে। আর কাজেকে দেখে সাহাগো অনেক খুশি হয় আর কান্না করতে লাগে। কাজে একটি গিফট বের করে সাহাগোকে দেয়। সাহাগো সেটি খুলে দেখে সেটির ভিতরে একটি রিং রয়েছে। তারপর সাহাগো তার ব্যাগ থেকে ফোন বের করে আর বলে এটা ব্যবহার কিভাবে করতে হয় তুমি কি আমাকে শেখাতে পারবে। কাজে হেসে বলে নিশ্চয়ই, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেবো। তারপর কাজে সেটিংটি ফোনে লাগিয়ে দেয় আর তারা একে অপরের নাম্বার নিয়ে নেয়। এটা দেখে সাহাগো অনেক খুশি হয় কারণ তার ফোনে প্রথম নাম্বার কাজের উঠেছে। তারপর সাহাগো বলে আমি তোমার জন্য একটি গিফট নিয়ে এসেছি। তখনই তার মনে পড়ে কাজের গিফটটি তো তার বাবা নিয়ে নিয়েছে। তখনই তার ব্যাগ থেকে একটি মাফলার বের হয়। এটা দেখে সাহাগো অনেক অবাক হয় আর ভাবতে লাগে এটা আমার ব্যাগে কে রেখেছে। আর কাজের সেটা দেখে অনেক খুশি দেখানো হয়। দ্বিতীয় দিন সাহাগো ঘুম থেকে উঠে দেখে তার বিছানার পাশে গিফট রাখা আছে। সেটি দেখে সে ভাবে হয়তো বা এটা তার বাবা রেখেছে। তখনই তার নজর তার ফোনের উপরে যায় আর সে বলে তাহলে সেটা স্বপ্ন ছিল না। তারপরে সে দৌড়ে তার বাবার কাছে যায় আর তাকে ধন্যবাদ জানাই। তার বাবা তাকে হঠাৎ করে দেখে ভয় পেয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় স্কুলে সবাই সাহাগো সম্পর্কে কথা বলতে থাকে যে সাহাগো তাদের প্রথম পার্টিতে এসেছিল না, কিন্তু সে দ্বিতীয় পার্টিতে এসেছিল আর সে আয়না এবং চিত্রুর সাথে গানও বলেছিল এবং তারপরে সে সেখান থেকে চলে গিয়েছিল। তখন একটি ছেলে বলে আমার মনে হয় সে কাজের সাথে পার্টিতে এসেছিল। কাজের ফ্রেন্ড বলে না, এটা হতে পারে না, কাজের কখনো কারোর জন্য অপেক্ষা করে না। তখন আয়নে বলে তোমরা সবাই গাধা, কালকে দ্বিতীয় পার্টিতে সাহাগোকে আমি ডেকেছিলাম আর কালকে কাজে আমার সাথে একটি বেট হেরে গিয়েছিল, সেই জন্য আমি কাজে সাহাগোকে নিয়ে আসতে বলেছিলাম। এটা শুনে সবাই হাসতে লাগে আর তার কথা বিশ্বাস করে নাই। আইনে বলে আমাকে এদের থেকে এই কথাটি লুকাতে হবে, কারণ আর কিছুদিন পরে ভালোবাসা দিবস আসতে চলেছে, সেই দিন সবাই অবাক হয়ে যাবে। তখনই সেখানে সাহাগো আসে আর সে সবাইকে গুড মর্নিং জানায়। সবাই তাকে দেখে ভয় পেয়ে তাকেও গুড মর্নিং জানায়। এটা দেখে সাহাগো অনেক খুশি হয় কারণ এখন সবাই তার কথার উত্তর দিচ্ছে। তখনই সেখানে কাজেও চলে আসে আর সবাই কাজের সাথে কথা বলতে লাগে। কাজেকে দেখে সাহাগো ভাবতে লাগে কালকে যখন সে কাজের জন্য গিফট খুঁজছিল তখন তার ব্যাগ থেকে একটি গিফট বের হয়েছিল। সেটি মাফলার ছিল না, সেটি সোয়েটার ছিল। আমি সেই সোয়েটারটি আমার বাবার জন্য বানিয়েছিলাম। এটা বলে সে লজ্জা পেয়ে যায় আর বলে এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আমার থেকে তোমার গিফটটি অদল বদল হয়ে গেছে। এটা যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি এটা তোমার বাবা মাকে দিতে পারো। আজাহিয়া বলে এটা আমার পছন্দ হয়েছে, এটা দেওয়ার জন্য ধন্যবাদ। তারপরে আমাদের প্রেজেন্টেশন দেখানো হয়। সাহাগো ভাবতে থাকে আমার মনে হয় কাজেহা কখনো সেটি করবে না। তখন সেখানে কাজেহা আসে
আর জ্যাকেট খুশিয়ে সেখানে রেখে দেয়। সাগো দেখে কাজে হ্যাঁ তার দেওয়া সোয়েটারটি পরে আছে। এটা দেখে তার অনেক ভালো লাগে। তারপরে আমাদের দেখানো হয় তারা সবাই ক্লাসে বসে থাকে আর আজকে তাদের ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে যায় আর তাদের ক্লোজিং সেরিমনিও হয়ে যায়। তারা ক্লোজিং সেরিমনির কথা ভেবে অনেক খুশি হয়। সাগো বসে থেকে ভাবতে থাকে এখন আমাদের শীতকালীন ছুটি শুরু হতে চলেছে। এরপরে আমি পরের বছর তাদের সাথে দেখা করতে পারবো। তখন সেখানে তাদের ক্লাস টিচার ইউশিওকি আসে, কিন্তু তাকে দেখে কেউ চিনতে পারে না। তখনই পিন ইউশিওকিকে ধাক্কা দিয়ে ভেতরে পাঠিয়ে দেয় আর বলে তুমি গোটা রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছো। আর সবাই বুঝতে পারে এটা তাদের ক্লাস টিচার। তারপরে ইউশিওকি সবাইকে বলে আমি টিচারের কাজ ছেড়ে দিচ্ছি, কারণ আমি ডিসাইড করেছি এখন থেকে আমি আমার ওয়াইফের বাবার বিজনেস দেখাশোনা করবো। সেই জন্য আজকে এখানে আমার লাস্ট দিন। এটা শুনে সবাই অনেক অবাক হয়। আর একটি মেয়ে বলে আমরা মনে করেছিলাম আপনি অসুস্থ, সেই জন্য স্কুলে আসেন না। ইউশিওকি বলে না, আমি শুধু আমার ওয়াইফের বাবার বিজনেসের দেখাশোনা করছিলাম, সেই জন্য আসিনি। চিজরু বলে আমি কখনোই ভাবিনি তার ওয়াইফের বাবা এত ধনী। তখনই কাজেহা বলে ইউশিওকির বিদায় উপলক্ষে একটি পার্টি দিব। তখনই পিন বলে তোমাদের পার্টি দেওয়ার আগে তোমাদের নতুন ক্লাস টিচারের থেকে পারমিশন নিতে হবে, আর তোমাদের নতুন টিচার আর কেউ না, আমি। এটা শুনে সবাই অনেক নার্ভাস হয়ে যায়। আর পিন তাদের সবাইকে স্কুলের হলে যেতে বলে। সেখানে প্রিন্সিপাল তাদেরকে কিছু কথা বলতে চাই। তারপরে তারা সবাই হলে যেতে থাকে আর যেতে যেতে সাহকোর সাথে কুরুমির দেখা হয়। কুরুমি তাকে একটি ইশারা করে এবং সেখান থেকে চলে যায়। কুরুমিকে দেখে সাহকো অনেক খুশি হয়। তারপরে তারা সবাই হলে চলে আসে আর প্রিন্সিপাল তাদেরকে কিছু কথা বলতে থাকে। সাহকো ভাবতে থাকে এই সেমিস্টারে আমার সাথে অনেক কিছু ঘটেছে, সেই জন্য এখন আমার জীবন পুরোপুরি ভাবে পরিবর্তন হয়ে গিয়েছে আর আমি এখন অনেক খুশি। তারপরে আমাদের দেখানো হয় তারা সবাই ইউশিওকিকে পার্টি দেয়। তারা সবাই অনেক খুশি থাকে কারণ কালকে থেকে শীতকালীন ছুটি শুরু হয়ে যাবে। চিজুরো আয়ানে এবং সাগোকে তার সাথে রামেন খেতে যাওয়ার জন্য বলে। কাজেহার ফ্রেন্ডরাও তাকে পার্টিতে যাওয়ার জন্য বলে। তারপরে কাজেহার সেখান থেকে যেতে লাগে আর সাগো তাকে দেখে ভাবতে লাগে শীত শেষ হওয়ার পরে আমি তার সাথে দেখা করতে পারবো না। এটা ভেবে সে কাজেহাকে ধন্যবাদ জানানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছু বলতে পারে না। তখনই কাজেহার ফ্রেন্ডরা কাজেহাকে ডাকে আর কাজেহা সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের দেখানো হয় একটি জায়গায় বসে থেকে সাগো আয়ানে এবং চিজুরুকে তার ফোন দেখাই। ফোন দেখে তারা দুজন অনেক খুশি হয় আর সাগোর সাথে নাম্বার শেয়ার করে। চিজুরু সাগোকে একটি জিমেল তৈরি করে দেয়। সাগো দেখে চিজুরু তার জিমেলের নাম সাগো নট সাদাকো এটা দিয়েছে। এটা দেখে সে অনেক খুশি হয়। তখন চিজুরু তাকে বলে ডিসেম্বর 31 কি তোমার জন্মদিন? সাগো বলে হ্যাঁ। এটা জেনে আয়না চিজুরু একটি প্ল্যানিং তৈরি করতে থাকে আর হাসতে লাগে। তখন সাগো বলে তোমরা শীতকালীন ছুটিতে ফ্রি থাকবে? ফ্রি থাকলে তোমরা কি আমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারবে? এটা শুনে তারা দুজন বলে আমরা সবসময় ফ্রি আছি, আর যখনই তোমার দরকার পড়বে তুমি শুধু আমাদের একটি কল দিও। এটা শুনে সাগো অনেক খুশি হয়। তখন চিজুরু বলে তুমি এবার নিউ ইয়ার ইভে ফ্রি আছো? তুমি যদি ফ্রি থাকো তাহলে তুমি কি আমাদের সাথে একটি শ্রাইনে যেতে পারবে? আমি আয়ানি আর ইউ একটি শ্রাইনের অনুষ্ঠানে যাব। এটা শুনে সাগো অনেক খুশি হয় আর বলে আমি সেখানে যেতে চাই, কিন্তু আমাকে আমার পরিবার থেকে পারমিশন নিতে হবে। তখনই সে তার ফোন বের করে আর তার পরিবারের কাছে ফোন দেয়। সে তার আম্মু থেকে পারমিশন চাই, তার আম্মু তাকে পারমিশন দিয়ে দেয়। পারমিশন পাওয়ার পরে সে অনেক খুশি হয়। তখনই আয়নে বলে আমরা চারজন সেখানে যাচ্ছি, তো কাজেহাকে সেখানে ডাকলে কেমন হয়? এটা বলে সে সাগোকে কাজেহাকে কল দিতে বলে আর তাকে ডাকতে বলে। সাগো নার্ভাস হয়ে কাজেহাকে কল দেয় আর তাকে নিউ ইয়ার ইভে ফ্লাইংয়ে যাওয়ার কথা বলে। কাজেহা এটা শুনে হ্যাঁ বলে। এটা শুনে সাগো অনেক খুশি হয় আর বলে কাজেহাও আমাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত। তারপরে আমাদের দেখানো হয় সাগো নিজের বাসায় যেতে থাকে আর সাগোকে যেতে দেখে তারা দুজন প্ল্যান করতে থাকে। তারপরে আমাদের দেখানো হয় সাগো তার মা বাবার সাথে নিউ ইয়ার ইভের সম্পর্কে কথা বলতে থাকে। তার কথা শুনে তার বাবা মা অনেক খুশি হয়। তখন সেখানে আইনে আর চিজুরু আসে। সাগো বলে আমি শুধু কুরকুরে তোমাদের সাথে চলে যাব। আইনে বলে আমরা কি কিছুক্ষণ তোমার রুমে বসতে পারি? সাগো বলে হ্যাঁ। তারপরে সাগোর রুমে আসার সাথে সাথে তারা দুজন মিলে সাগোকে ধরে আর তার মেকআপ করতে লাগে। এসব দেখে সাগো অনেক অবাক হয় আর তাদেরকে আটকানোর চেষ্টা করে। আইনে বলে তুমি প্রথমবার যখন কুরুমিকে দেখেছিলে তখন তুমি কুরুমির মতন হতে চেয়েছিলে, তো তুমি যদি কুরুমির মতন হতে চাও তাহলে কিছুক্ষণ চুপ করে বসো। তারপরে আমাদের দেখানো হয় তারা সাগোর মেকআপ করে দেয় আর মেকআপ করার পরে সাগোকে অনেক ভালো লাগে, একদম একটি পুতুলের মতন। তারা তাকে দেখে তার অনেক সুনাম করে, যার কারণে সাগো কান্না করতে লাগে, কিন্তু তারা তাকে আটকায় আর বলে তুমি যদি কান্না করা শুরু করো তাহলে তোমার পুরো মেকআপ নষ্ট হয়ে যাবে। তারপরে সাগো নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু তাকে দেখে আইনে আর চিজুরু ভয় পেয়ে যায় আর বলে তোমাকে শুধু শান্ত হতে হবে। তারপরে আমাদের দেখানো হয় তারা শ্রাইনের দিকে যেতে থাকে আর সাগো ভাবতে থাকে আমি এই দুনিয়ার সব থেকে ভাগ্যবান মেয়ে, কারণ আমার কাছে আইনে আর চিজুরুর মতন ফ্রেন্ড আছে। তখনই কিছু দূর গিয়ে আইনে আর চিজুরু থেমে যায় আর বলে এখান থেকে কিছু দূর আগে গিয়ে আমরা সবাই একসাথে দেখা করতে চেয়েছিলাম, তো সাগো তুমি আগে গিয়ে কাজের সাথে দেখা করো, কারণ আমরা দুজন শ্রাইনে যাচ্ছি না আর তোমাদের সাথে রিও থাকবে না। এটা শুনে সাগো কোনো কিছু বুঝতে পারে না আর তাদের দুজনকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা দুজন বলে আজকে তোমার আর কাজেহার একসাথে থাকা দরকার, সেই জন্য আমরা দুজন তোমাকে আর কাজেহাকে একসাথে ধুয়ে যাচ্ছি। এটা বলে তারা দুজন এসে সেখান থেকে চলে যায় আর সাগো তাদেরকে থামানোর চেষ্টা করে। তারপরে সাগো আগে যেতে থাকে, গিয়ে দেখে সেখানে কাজেহা দাঁড়িয়ে আছে। সাগো তাকে গিয়ে বলে আমাদের সাথে আয়নে চিজুরু এবং রিও আসবে না, আমাদের দুজনকে একসাথে শ্রাইনে যেতে হবে। আর কাজেহা সাগোকে দেখে অনেক অবাক হয়। সাগো ভাবতে থাকে এখন কাজেহা আমার উপরে রাগ করবে, কারণ আমি তাকে এখানে দেখেছিলাম, সে এখন হয়তো বা তার বাসায় চলে যাবে। তখন কাজেহা সেখান থেকে যেতে লাগে আর বলে আমাদের শ্রাইনের জন্য তাড়াতাড়ি যাওয়া উচিত, না হলে আমরা সবকিছু মিস করে ফেলবো। তারপরে তারা শ্রাইনের দিকে সাগো কাজেহাকে তার পাস্টের কথা বলতে থাকে। সে কাজেহাকে বলে তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গিয়েছে আর তুমি আমাকে অনেকভাবে সাহায্য করেছো, যার কারণে আমি অনেক ভালো বন্ধু বানাতে পেরেছি, সেই জন্য তোমাকে ধন্যবাদ। কাজেহা বলে তোমার কখনো চিন্তা করার দরকার নেই, কারণ আমি তোমাকে সবসময় সাহায্য করব। এটা শুনে সাগো কান্না করতে লাগে। তারপরে সে অনেক কষ্ট করে তার কান্না আটকায়। কাজেহা বলে আমি তোমাকে যখন প্রথমবার দেখেছিলাম তখন তোমাকে আমার অনেক ভালো লেগেছিল আর তোমার সেই হাসি
হাসিটি আমি আজও ভুলতে পারিনি। তারপর থেকে আমি তোমাকে ক্লাসে নোটিস করা শুরু করি, কিন্তু আমি তোমাকে কখনো হাসতে দেখিনি। সেই জন্য আমি তোমার সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু আমি এখনো তোমার সম্পর্কে তেমন কিছু জানি না। সেই জন্য আমি এখনো তোমার সাথে অনেক কিছু নিয়ে কথা বলতে চাই। এটা শুনে সাহাবু অনেক অবাক হয়। কাজেহায়া বলে, আজকে রাতে তুমি আমাকে অনেক অবাক করে দিয়েছো। এটা শুনে সাহাবু নার্ভাস হয়ে যায় আর বলে, আমি তোমাকে ভয় দেখাতে চাইনি। কাজেহায়া তাকে আটকাই আর বলে, আমি সেটা সম্পর্কে বলছি না। এটা বলে সে লজ্জায় আর কোনো কিছু বলতে পারে না। তারপরে সে বলে, নতুন বছর শুরু হতে চলেছে, এখন আমাদের শ্রাইনে গিয়ে দোয়া চাওয়া উচিত। তারপরে তারা দুজন শ্রাইনের দিকে যেতে থাকে, আর অন্যদিকে আয়নেরা কাজের ফ্রেন্ডের সাথে আগুনের কাছে দাঁড়িয়ে থাকে। আর রিউ অনেক বোর হয়ে যায় আর বলে, আমাদের এখানে আর কতক্ষণ থামতে হবে? চিজরু বলে, আমি জানি না, এটা আয়নের উপরে নির্ভর করে। এটা শুনে রিউ বলে, তাহলে আমি এখান থেকে যাচ্ছি। আর সে ভাবতে থাকে, আমি এখন তাড়াতাড়ি গিয়ে আমার জায়গায় খেতে চাই। আর সে সেখান থেকে চলে যেতে থাকে, যেতে যেতে থেমে যায় আর কাজের ফ্রেন্ডকে তার জ্যাকেটের সম্পর্কে কিছু বলতে লাগে। কিন্তু কাজের ফ্রেন্ড বলে, এটা তোমার পছন্দ হয়েছে, এটা আমি কালকে কিনেছি, এটা অনেক দামি। রিউ বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি বলতে চাচ্ছি, আগুন উড়ে আসার কারণে তোমার জ্যাকেটে অনেকগুলো ছিদ্র হয়ে গিয়েছে। সেই দেখে তার জ্যাকেটে অনেকগুলো ছিদ্র হয়ে গেছে। এটা দেখে সে অনেক নার্ভাস হয়ে যায় আর ভাবতে লাগে, এটা অনেক দামি ছিল। আর রিউ সেখান থেকে চলে যেতে থাকে। চিজুরু তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রিউ থামে না। আয়নে চিজুরুকে বলে, তোমার রিউয়ের সাথে যাওয়া উচিত, কারণ তুমি রিউকে এখনো কোনো কিছু বলনি আর তাকে এইভাবে তোমার সাথে নিয়ে ঘুরছো, সেই জন্য তোমার এখন তার সাথে যাওয়া উচিত। এটা শুনে চিজুরু রিউয়ের পিছে যেতে থাকে। আর এদিকে আয়নে একা কাজের ফ্রেন্ডের সাথে ফেসে যায়। আর এটা দেখে কাজের ফ্রেন্ড অনেক খুশি হয়। তারপরে আমাদের দেখানো হয়, চিজুরু রিউকে থামতে বলে এবং তার কাছে গিয়ে বলে, তুমি কোথায় যাচ্ছ? রিউ বলে, আমার এক জায়গায় পাগলের মতন দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, সেই জন্য আমি সেখান থেকে চলে এসেছি। চিজুরু বলে, রিউ তোমাকে আশেপাশের মানুষের সাথে ফ্রেন্ডলি ব্যবহার করা শিখতে হবে, আর তুমি এখন স্মাইল করার চেষ্টা করো। কিন্তু রিউ চিজুরুর কথা ইগনোর করে সেখান থেকে চলে যেতে থাকে। চিজুরু রিউ এর পিছে পিছে যেতে থাকে আর সে সাহাকো সম্পর্কে ভাবতে থাকে। তখনই রিউ বলে, তোমার সাহাকো সম্পর্কে চিন্তা করার দরকার নেই, কারণ পরিস্থিতি যেমনই হোক না কেন তার সাথে কাজে আছে, সে সবকিছু সামলে নিবে। চিজুরু বলে, কিন্তু আমি তাদের দুজনের সম্পর্কে ভেবে চিন্তিত হয়ে যাচ্ছি, আমরা কি তাদের দেখার জন্য যেতে পারি? রিউ শ্রাইনে যাওয়ার লাইনের দিকে দেখে আর বলে, তোমার চিন্তা করার দরকার নেই, কারণ আমার কাজের উপরে ভরসা আছে। তখনই চিজুরু সেই লাইনের দিকে দেখে আর সে দেখতে পাই সেই লাইনে কাজে আর সাহাগো আছে। এটা দেখে চিজুরু অনেক খুশি হয় আর বলে, তুমি এটা সম্পর্কে আগে থেকে জানতে, তাই না? রিউ হেসে বলে, এখন আমি আমাজাকে নিব, তারপরে বাসায় চলে যাব, আর তোমার নিজেরও বাসায় যাওয়া উচিত। চিজুরু তাকে আটকাই, এত দূর যখন এসেছো তো দোয়া করে এখান থেকে যেতে পারবে না? এটা বলে সে রিউকে নিয়ে সেই লাইনে দাঁড়িয়ে পড়ে। তারপরে 12টা বেজে যায় আর সবাই একে অপরকে নিউ ইয়ার উইশ করে এবং আয়ানের চিজুরু সাহাগোর কাছে মেসেজ করে তাকে উইশ করে। সাহাগো তাদের রিপ্লাই করে উইশ করে এবং তাদের ধন্যবাদ জানাই তাকে সাহায্য করার জন্য। এটা দেখে চিজুরু আর আয়ানে অনেক খুশি হয়। তারপরে কাছে সাহাগো শ্রাইনে চলে আসে আর তারা একসাথে সেখানে দোয়া করে। আর ভাই এটাকে কি বলে আমি সেটা জানি না, তো ভুল বলে থাকলে সরি। তারপরে দোয়া করার পরে তারা সেখান থেকে চলে আসে আর সিঁড়ি অনেক পিছল হয়ে থাকে, সেই জন্য কাছে সাগর হাত ধরে তাকে সাহায্য করে। তারপরে দেখানো হয় রিভার চিজুরু সেখান থেকে গিয়ে দোয়া করে। তারপরে আমাদের দেখানো হয় কাজাহার সাগো শ্রাইনে দোয়া করার পরে একটি লাকি টিকিট নিয়ে আসে আর সেটা খসার পরে কাজাহার গুড লাক বের হয় আর সেটা দেখে সে অনেক খুশি হয়। এটা দেখে সাগো অনেক খুশি হয় আর ভাবতে লাগে, আমিও দেখতে চাই আমার টিকিটে কি এসেছে। তারপরে সে তারটা ঘষে আর তারটাতে ব্যাড লাক আসে, সেটা দেখে সে অনেক মন খারাপ করে। কাজাহায়া দেখে সাগো ব্যাড লাক পেয়েছে। এটা দেখে সে সাগোর মন ভালো করার জন্য বলে, তুমি যদি ব্যাড লাক থেকে ব্যাড বাদ দিয়ে দাও তাহলে শুধু লাক থাকবে, আর এটা অনেক ভালো। তারপরে সাগো তার টিকিটটি একটি গাছে বাঁধার জন্য যায়। তখনই কাজাহায়া তার কাছে আসে আর বলে, আমি আমার টিকিটটি তোমাকে দিতে চাই। সাগো বলে, তোমার এটা করার কোনো দরকার নেই, এটা করলে আমি তোমার সব লাখ নিয়ে নিব, আর আমি এটা চাই না। কাজাহায়া বলে, কোনো সমস্যা নেই, কারণ আমি আমার লাখ তোমার সাথে শেয়ার করতে চাই। আমি আজকে তোমার জন্মদিনে তোমাকে কোনো গিফট দিতে পারিনি, সেই জন্য আমি তোমাকে আমার টিকিটটি দিতে চাই। সাগো কাজার থেকে টিকিটটি নিয়ে নিজের টিকিটের সাথে কাছে বেঁধে দেয়। আর অন্যদিকে আইনি আর কাজাহের ফ্রেন্ড একসাথে শ্রাইনের লাইনে দাঁড়িয়ে থাকে আর কাজাহের ফ্রেন্ড এটা দেখে অনেক খুশি থাকে। তখনই সেখানে তার বাবা মা চলে আসে আর তাকে ধরে তাদের সাথে নিয়ে যেতে থাকে, কিন্তু সে আইনেকে ছাড়া সেখান থেকে যেতে চায় না, কিন্তু তার বাবা মা জোর করে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এটা দেখে আইনে অনেক খুশি হয়। তারপরে সেও দোয়া চাই এবং সেখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে দেখে একটি জায়গায় কাজাহের সাউকো দাঁড়িয়ে আছে। এটা থেকে সে তাদেরকে ডিস্টার্ব না করার জন্য অন্য রাস্তা দিয়ে যেতে থাকে। সে রাস্তায় অনেক ভিড় দেখতে পাই আর সেখানে একজন জোরে জোরে চিল্লাচ্ছিল। এটা দেখে আইনে ভাবতে লাগে কেউ হয়তো বা একটু বেশি নেশা করে ফেলেছে। তারপরে সে আগে যেতে লাগে, তখনই তার কাছে কয়েকটি ছেলে আসে আর তার নাম্বার চাইতে লাগে। তারপরে আমাদের দেখানো হয় সেই চিল্লানোর ব্যক্তিটি আর কেউ না, পিন ছিল। আর সে দূর থেকে কয়েকটি ছেলেকে একটি মেয়ের সাথে কথা বলতে দেখে। এটা দেখে সে অনেক জেলাস ফিল করে আর দৌড়ে তাদের কাছে আসে এবং সেই ছেলেদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর সে খেয়াল করে দেখে সেই মেয়েটি আর কেউ না, আয়নে। আর তারা একে অপরকে দেখে অনেক অবাক হয়। তারপরে তারা দুজন সেখান থেকে চলে যেতে থাকে আর রাস্তায় পিন আয়নাকে বলে, তুমি আমার পিছু করছো কেন? আমি তোমাকে কতবার বলেছি আমার বাচ্চাদের উপরে কোনো ইন্টারেস্ট নেই। আইনে বলে, আমার বাসা এইদিকে, সেই জন্য আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, তুমি আমার পিছু করছো কেন? পিন বলে, কারণ আমারও বাসা এইদিকে। তারপরে আমাদের দেখানো হয় কাজাহের সাকো একসাথে যেতে থাকে। তারপরে যেতে যেতে তারা দুজন সেই জায়গায় চলে আসে যেই জায়গায় তাদের দুজনের প্রথম দেখা হয়েছিল। আর তারা দুজন অনেক খুশি হয়। সাকো ভাবতে থাকে, আমার এর আগের বছর অনেক ভালো গিয়েছে, তো আমি আশা করছি এই বছরটিও আমার ভালো যাবে। তারপরে আমাদের এক এক করে সবাইকে দেখানো হয় রিউ চিজুরুর সাথে আমাদেরকে খেতে নিজেদের বাসার দিকে যেতে থাকে। তারপরে আমাদের একটি শ্রেণীতে কুরুমিকে দেখানো হয় সে তার ফ্রেন্ডের সাথে থাকে আর সেও অনেক খুশি থাকে। কাজের ফ্রেন্ডরাও অনেক খুশি থাকে, কিন্তু অন্যদিকে কাজের
সেই ফ্রেন্ডটিকে তার বাবা মা জোর করে বাসার দিকে নিয়ে যেতে থাকে। আর কাজে হেয়া সাগোকে তার বাসা পর্যন্ত থুতে আসে এবং সাগোকে সেখানে রেখে তার বাসার দিকে যেতে থাকে আর ভাবতে থাকে আমি এখনো সাগোর সাথে অনেক কথা বলতে চাই, কিন্তু আমি এখন অপেক্ষা করব। আর এখানে সিজন 1 এর লাস্ট এপিসোড শেষ হয়ে যায়। ভিডিও শেষ করার আগে কিছু কথা বলতে চাই, আপনারা কি সিজন 2 দেখতে চান নাকি এটা এখানে শেষ করে অন্য কোনো অ্যানিমে শুরু করব? একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।